পরবর্তীতে কি হয় যে তারা আসলে খুব একটা বেশি না হয়, স্কেয়ার্ড হয়ে যাতে করে তারা টাকাটা দেন এবং খুব দ্রুত যাতে মামলাটা সলভ করা যায়, এই জন্য আসলে বেসিক্যালি আমরা এই চেষ্টাটা করি। এইটা হচ্ছে কি বিষয়। আপনারা অনেকেই মনে করতে পারেন যে তখন ভাই বোধহয় খারাপ কিছু করতেছে, না আসলে আপনাদের মতোই কেউ না কেউ আমাদের কাছে আসে। হ্যাঁ, এবং যারা আমাদের কাছে আসে তারা আসলে খুব খারাপ সিচুয়েশনে পড়েই আসলে ওনারা আমাদের কাছে আসেন বিভিন্ন সময়ে, এবং আসলে পরে তখন কি করতে হয়, তাদেরকে আমাদেরকে সার্ভিসটা দিতে হয়। এটাই হচ্ছে কি মূল বিষয়, অন্য কোনো বিষয় নাই, বা এটার মধ্যে মেলাফাইড কোনো বিষয় থাকে না ভাই। আমি আগে থেকে আপনাদেরকে বলে দিচ্ছি যে এটার মধ্যে আসলে মেলাফাইড কোনো ইস্যুস থাকে না, তো এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আচ্ছা, তো আপনাদের কারো কি কোনো প্রশ্ন আছে বা আন্ডারস্ট্যান্ডিং এ কোনো প্রবলেম হচ্ছে, ভাই বুঝতে পারিনি, এমন কোনো বিষয় কি আছে? কেউ কি প্রশ্ন করতে চান? ভাইয়া ওই যে কম্পেনসেশন নিয়ে যেটা বলছিলেন, যে শ্রম আইন যে সুবিধাটা দিতে বলছে সেটা হচ্ছে কম্পেনসেশন, এবং মালিক শ্রম আইনের বাহিরে গিয়ে যে সুবিধাটা দিচ্ছে সেটা হচ্ছে বেনিফিটস। বিষয়টা তো এরকম, শোনা যাচ্ছে? জি ভাইয়া, যিনি প্রশ্ন করেছিলেন আপনি প্রশ্নটা আরেকবার একটু করবেন ভাইয়া প্লিজ। না, প্রশ্নটা হচ্ছে কি যে মানে একটু থিঙ্কিংটা ক্লিয়ার, মানে কম্পেনসেশনটা হচ্ছে শ্রম আইন যে সুবিধাটা দিতে বলবে সেই সুবিধা, সেটা হচ্ছে কম্পেনসেশন, এবং মালিক শ্রম আইনের ওই সুবিধার বাহিরে গিয়ে যে সুবিধাটা দিবে সেটা হচ্ছে বেনিফিটস। বিষয়টা এরকম? রাইট রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জি, ধন্যবাদ। এটাই আসলে মিন করা হয়েছে। জি, বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। জি, আর কারো কোনো প্রশ্ন আছে? জি, আর কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া একটা কোশ্চেন ছিল, আপনি যে বলছিলেন যে বিয়ন্ড ল হলে সেটা হলো বেনিফিট, তাহলে ম্যাটারনিটির ক্ষেত্রে আমরা বেনিফিট বলি কেন, কম্পেনসেশন কেন বলি? এইটা একটা চমৎকার কথা বলেছেন। ম্যাটারনিটি বেনিফিটটা কি বাধ্যতামূলক পেমেন্ট আপু? না, আপনাদের ম্যাটারনিটি বেনিফিটটা বাধ্যতামূলক পেমেন্ট না। কারণ ম্যাটারনিটি বেনিফিট কখন পাবে? দুটো কন্ডিশন ফুলফিল করলে বেনিফিটটা পাওয়া যায়। দুটো কন্ডিশন কি কি? এক, তার চাকরির বয়স 6 মাস হতে হবে। দুই, যে বিষয়টা বলা আছে সেটা হচ্ছে যে আমাদের শ্রম আইনের ক্ষেত্রে সেটা হচ্ছে যে তার দুটো সন্তান জীবিত থাকা যাবে না। সো এখন এইটা কি একটা সুবিধা না, যে আমার কিন্তু মালিক এটা দিতে বাধ্য কখন? যখন সে দুটো কন্ডিশন ফুলফিল করবে তখন সে দিতে কি এটা বাধ্য, আদারওয়াইজ কিন্তু সে বাধ্য না। আপনি যেমন ধরেন চাইল্ড কেয়ার বেনিফিট, চাইল্ড কেয়ার কেন দেখবেন এখানে সুবিধার মধ্যে রাখা হয়েছে, ওয়েলফেয়ারের মধ্যে কেন রাখা হয়েছে? কারণ চাইল্ড কেয়ার এখানে ওয়েলফেয়ারের মধ্যে রাখা হয়েছে কারণ হচ্ছে গিয়ে, আচ্ছা আপনারা অনেক কেউ একজন কথা বলছেন, মাইকটা অন করে আমি অফ করে দিলাম, সবাইকে মিউট করে দিলাম, যে কথা বলবেন ওইটা আনমিউট করে কথা বলবেন। এবং এখানে দেখেন চাইল্ড কেয়ারের ক্ষেত্রে বলা আছে যদি 40টা বাচ্চা, মানে 40 জন নারী কর্মী যদি কোনো প্রতিষ্ঠানে কাজ করে তাহলে তাদের ক্ষেত্রে চাইল্ড কেয়ার বাধ্যতামূলক ওই প্রতিষ্ঠানের ক্ষেত্রে, অন্যথায় চাইল্ড কেয়ার কিনা বাধ্যতামূলক না। সো এই জিনিসটা এখানে কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। সো এই জন্য যেটা হয় যে বেনিফিটটা 100% একদম ম্যান্ডেটরি ভাবে দিতেই হবে, সেটাকে আমরা বলছি হচ্ছে ম্যান্ডেটরি বেনিফিটস, এন্ড দোজ আর নট অ্যাবসলিউটলি, যেটা হচ্ছে যে ম্যান্ডেটেড বাই ল, দেয়ার আর অপশনাল ইস্যুস আর দেয়ার। তো তখন কি করতে হবে, যে আপনাকে তখন বাধ্যতামূলক ভাবে যেটা করতে হবে সেটা হচ্ছে ওইটাকে আমরা বেনিফিটও বলতে পারবো। জি আপু, আপনার আনসার পেয়েছেন কিনা? জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে ভাই এটা ক্লিয়ার হওয়া গেল না, কারণ হচ্ছে শ্রম আইন তো অবশ্যই ম্যাটারনিটি বেনিফিট দিতে বলছে, এবং চাইল্ড কেয়ারের কথা আমার একজন নারী, তার চাকরির বয়স 6 মাস হয়নি, তাকে আপনি ম্যাটারনিটি দিতে বাধ্য কি বাধ্য না? অবশ্যই বাধ্য না। কি তাহলে তো সেক্ষেত্রে তো আপনিই বলছেন বাধ্য না, তাহলে এটা বেনিফিট হইলো না ইয়া হইলো, যেটা হচ্ছে যে কম্পেনসেশন হইলো? মানে আমি বলতে চাচ্ছি যেহেতু শ্রম আইনে বলছে তাহলে এটা কম্পেনসেশন। ওইটা কিন্তু শ্রম আইনের মধ্যে কন্ডিশন আছে তো, আমি তো বলেছি প্রথমেই আপনাকে, যেটা ল সরাসরি ম্যান্ডেট দিচ্ছে যে এটা দিতেই হবে ওইটা কম্পেনসেশন, আর যেটা সরাসরি ম্যান্ডেট আপনাকে দিচ্ছে না সেটা কম্পেনসেশন না।
সেটা আচ্ছা কি? ভাইয়া, তাহলে আমি তো এটাও বলতে পারি শ্রম আইনের যতগুলা সুবিধার কথা বলছি প্রত্যেকটার ক্ষেত্রে তো কন্ডিশন আছে। যেমন আমি চাকরি বয়স অনেক 10 বছর ক্লিয়ার করলে আমি ওই সুবিধাটা পাবো। আমি যদি হ্যাঁ, এই কাজটা করি তাহলে আমি অমুক কিছু, এটা তো আপনি কন্ডিশন, আপনি সবকিছুতে মোটামুটি কন্ডিশন। ধরে রাখেন 90% ক্ষেত্রে কন্ডিশন দেয়া আছে, তাই না? জি। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে সেইভাবে করে আপনাকে এটা ম্যানেজ করতে হবে। না যেমন না না, হ্যাঁ, আমি তো বলছি না ভাইয়া, আপনি তো বলতেছেন যে এটা ওই ম্যাটারনিটিকে আপনি বেনিফিটস নিয়ে গেলেন, তো সেই জন্য কথাটা বললাম। তো ম্যাটারনিটি বেনিফিট আমি কেন বলেছি সেটা আমি আপনাকে বলেছি উত্তরটা, তাই না? বলিনি? বলেন। না, তাহলে কি আমরা ধরে নেব যতগুলা ইস্যুতে কন্ডিশন থাকবে সেগুলো বেনিফিটস আর বাকিগুলো যেগুলো বেনিফিট, কম্পেনসেশন? রাইট, বুঝতে পেরেছেন? ক্লিয়ার? আচ্ছা আচ্ছা, জি জি। ভাইয়া এখানে যদি হচ্ছে 6 মান্থ ক্রস করে যেত তখন হ্যাঁ, এটা হচ্ছে আমার কম্পেনসেশনে পড়ে যেত, তাই তো? কম্পেনসেশন বলতে হবে, জি। ওকে ফাইন, মানে অ্যাকর্ডিং টু রুল আমার হচ্ছে রুল অনুযায়ী গেলে তখন কম্পেনসেশন হয়ে যেত, রাইট, দেন এটা ওনার বাধ্যতামূলক। রাইট, ওকে, জি। এবার আসেন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে যে শ্রম আইন বাংলাদেশে কোন কোন প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য। আপনারা অনেক সময় বলেন যে ভাইয়া শ্রম আইনটা কার কার জন্য প্রযোজ্য একটু বলেন। একটা কথা মনে রাখবেন, শ্রম আইনটা বাংলাদেশের ক্ষেত্রে মনে রাখবেন সব সময় যে শ্রম আইনটা বাংলাদেশের 4টা প্রতিষ্ঠান ব্যতীত সকল প্রতিষ্ঠানের জন্য শ্রম আইনটা প্রযোজ্য। এখন প্রশ্নটা হচ্ছে কি ভাইয়া এনজিওস যারা আছে তাদের জন্য শ্রম আইন প্রযোজ্য কিনা? হ্যাঁ, আমাদের বাংলাদেশে যত এনজিও আছে সবার জন্য শ্রম আইন প্রযোজ্য। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে তাহলে ভাইয়া বাংলাদেশে সরকারি প্রতিষ্ঠানের জন্য শ্রম আইন প্রযোজ্য কিনা? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের মধ্যে সরকারি প্রতিষ্ঠানও আসে যাদের জন্য শ্রম আইন প্রযোজ্য, কিন্তু এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশে 4টা প্রতিষ্ঠানকে শ্রম আইন থেকে স্থায়ীভাবে এক্সামশন দেয়া হয়েছে। এখন আপনি বলতে পারেন ভাইয়া কোন 4টা প্রতিষ্ঠানকে শ্রম আইন থেকে স্থায়ীভাবে এক্সামশন দেয়া হয়েছে? বাংলাদেশে 4টা প্রতিষ্ঠান হচ্ছে গিয়ে আমাদের 1 নাম্বার, আপনি দেখবেন যে আমাদের এখানে একদম ইয়ের দিকে প্রথম দিকে একটা জিনিস বলে দেয়া আছে, এই যে দেখেন এই যে 4টা প্রতিষ্ঠান আছে, 4টা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে কি দেওয়া হয়েছে? শ্রম আইন থেকে মুক্তি দেওয়া হয়েছে। যেমন এখন বলতে হবে 1 নাম্বার হচ্ছে কি আমাদের আমাদের অনুচ্ছেদ যেটা কনস্টিটিউশন বলেছিলাম সংবিধানের 62, 69, 113 এবং আর একটা জিনিস হচ্ছে কি 133 থেকে কি করা হয়েছে যে এই 3টা প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে কি দেওয়া হয়েছে যে শ্রম আইন থেকে এক্সামশন দেওয়া হয়েছে। এখন আসেন কি কি এই 4টা প্রতিষ্ঠান? 4টা প্রতিষ্ঠান হলো, প্রথমত হলো গিয়ে আমাদের প্রতিরক্ষা মন্ত্রণালয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে কোনোদিন ট্রেড ইউনিয়ন করা যাবে না, কোনোভাবেই এখানে কোনো সংগঠন করা যাবে না। 1, 2 আমাদের যেটা হচ্ছে জাতীয় সংসদ, এখানে কোনোদিনই যেটা করা যাবে না সেটা হচ্ছে যে আপনি ট্রেড ইউনিয়ন করতে পারবেন না। বাংলাদেশ সুপ্রিম কোর্ট, এখানে কোনোদিন যেটা হচ্ছে যে ট্রেড ইউনিয়ন করা যাবে না। এবং আরেকটা প্রতিষ্ঠান হচ্ছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, এর আন্ডারে যারা নিয়োগপ্রাপ্ত হবেন তারা কেউই কখনোই ট্রেড ইউনিয়নের অংশ হতে পারবেন না। তার মানে মনে রাখেন বাংলাদেশে যেটা হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলোতে কখনোই শ্রম আইন প্রযোজ্য হইবে না। এখন বিষয় হচ্ছে ভাইয়া তাহলে প্রযোজ্য কোনগুলোর ক্ষেত্রে হচ্ছে? তাহলে এখানে শ্রম আইনটা প্রযোজ্য শ্রম আইনের ক্ষেত্রে যেমন ধরেন বাংলাদেশ রেলওয়ে সরকারি প্রতিষ্ঠান, ডাক ও তার বিভাগ, এটা কি যেটা হচ্ছে যে এদের জন্য প্রযোজ্য। সড়ক ও জনপথ বিভাগ এদের জন্য প্রযোজ্য। তারপরে হচ্ছে গণপূর্ত বিভাগ এখানে প্রযোজ্য। গণস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এখানে প্রযোজ্য। বাংলাদেশ সরকারি মুদ্রায়ন যেটা আছে যেটাকে আমরা বলি বিজি প্রেস, এদের জন্য প্রযোজ্য। এখন মনে রাখেন, সবসময় মনে রাখতে হবে যে এদের জন্য কি হচ্ছে শ্রম আইন 100% কি হবে যে প্রযোজ্য হবে। ঠিক আছে, এই প্রতিষ্ঠানগুলো, তার মানে মনে রাখেন বাংলাদেশের সকল প্রতিষ্ঠানের জন্য শ্রম আইন প্রযোজ্য না। এরপরেও দেখেন একটা ইন্টারেস্টিং জিনিস এখানে বলা আছে আমাদের শ্রম আইনে, ইভেন যে সকল প্রতিষ্ঠানের জন্য শ্রম আইন প্রযোজ্য না সেই সকল প্রতিষ্ঠানে যদি আপনি নিজস্ব চাকরি বিধি করতে যান তাহলেও আপনি শ্রম আইনের থেকে কম সুবিধা দিয়ে কোনো ফ্যাসিলিটি এখানে কি করতে পারবেন না, চালু করতে পারবেন না। কোন প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ সংক্রান্ত নিজস্ব চাকরি বিধি থাকিতে পারিবে, কিন্তু এই প্রকার কোন বিধি কোন শ্রমিকের জন্য এই অধ্যায়ের বিধানের চাইতে অনুকূল হইতে পারিবে না। অর্থাৎ এই আইন যেটা আছে, যে আইনটা আছে এটা থেকে কম
অনুকূল হইতে পারবে না। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এখানে আরো একটা ইন্টারেস্টিং জিনিস বলে দিয়েছে, এই আইনে যে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, ইভেন শ্রম আইন যে সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য নয়, সে সকল প্রতিষ্ঠান এই আইনে প্রদত্ত কোনো সুযোগ সুবিধার চাইতে কম সুযোগ সুবিধা দিয়া কোনো নীতি বিধিবিধান হাউস পলিসি করিতে পারিবে না। মানে আপনি কোনো পলিসি করতে পারবেন না যেটা কিনা শ্রম আইনে থেকে কম সুবিধা দেয়, এমন কোন পলিসিও কি করা যাবে না, করা যাবে না। আপনাদের গতকালকের একটা প্রশ্ন ছিল ভাইয়া, শ্রম আইনে এবার যে শ্রমিকের সংজ্ঞাটা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে আমরা সবাই শ্রমিক কিনা? প্রথম কথা হচ্ছে আপনারা মনে রাখবেন আপনারা সবাই শ্রমিক। এখন আপনারা বলতে পারেন যে ভাইয়া তাহলে সবাই যদি আমরা শ্রমিক হই তাহলে কি হইল ব্যাপারটা? ব্যাপারটা খুব সহজ, আপনারা সবাই শ্রমিক। আমি আপনাকে বলে দিলাম কেন শ্রমিক, আসেন আপনাকে আমি দেখাই। আপনি যদি শ্রমিক, আপনার ডেজিগনেশন দিয়ে আপনাকে শ্রমিক কিনা আপনি কিংবা শ্রমিক সেটা আপনাকে কি করা যাবে না, কোনোভাবে ডেজিগনেশন দিয়ে করা যাবে না। এখন আসেন কেন আমি বলছি আপনারা সবাই শ্রমিক। 264-65 যাই, 265 যদি যান সেখানে সরকার আপনাকে বলে দিয়েছে কি যে ভাই আপনি বেসিক্যালি শ্রমিকের অন্তর্ভুক্ত হবেন না। এটা তো বলেছে যে কিছু কিছু লোককে বলে দেওয়া হয়েছে যে ভাই আপনি শ্রমিকের মধ্যে অন্তর্ভুক্ত না। এবার আসেন আমি একটু দেখি 265, এই এখানে আসেন। এখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে যে আপনারা 249 যারা আছেন তারা কেউ কি হবেন না, যে শ্রমিকের অন্তর্ভুক্ত হবেন না। ওকে মেনে নিলাম, আমরা 249 যারা আছি তারা কেউই কি হব না, শ্রমিকের অন্তর্ভুক্ত হব না। এবার আসেন 249 যাই আমরা। 249 যদি গিয়ে আমরা দেখি সেখানে দেখবেন একটা ইন্টারেস্টিং কথা বলা আছে। 249 গিয়ে বলেছে যে এখানে দেখবেন এই যে জায়গাটায় বলে দেয়া আছে সেটা হচ্ছে যে উক্ত প্রতিষ্ঠানে ব্যবস্থাপনামূলক বা প্রধান নির্বাহী বা ব্যবস্থাপক বা প্রশাসনিক বা তদারকির জন্য লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। এখন প্রশ্ন হচ্ছে গিয়ে কথাটা কি বলেছে ভাইয়া, কথাটা হচ্ছে লিখিতভাবে দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি। যদি সেই ব্যক্তিটা কি হয়, তাকে যদি লিখিতভাবে কোনো দায়িত্ব না দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আমি তাকে কি করতে পারবো না, যে তাকে বলতে পারবো না যে ভাই আপনি হচ্ছেন গিয়ে একজন শ্রমিক না। অর্থাৎ আপনি যদি তাকে ক্ষমতাটা কিভাবে দেন, লিখিতভাবে দেন। এখন প্রশ্ন হচ্ছে লিখিতভাবে আবার কিভাবে দিব ভাইয়া, সেটা তো আমাকে বলতে হবে। সেটা আবার কোথায় বলেছে, সেটা দেখবেন শ্রম বিধিমালার নিয়ম এবং 6-তে বলা আছে। যার সাপোজ ধরেন একজন লোককে আপনি ব্যবস্থাপনামূলক কাজের জন্য তাকে কি করছেন, হায়ার করছেন। হায়ার করতে গেলে কি হবে, যে প্রশাসনিক বা ব্যবস্থাপনামূলক কাজের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি, অর্থ মালিক, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি যদি উক্ত ক্ষমতা বলে কারখানা বা প্রতিষ্ঠানের শ্রমিক নিয়োগ, বেতন ভাতাদি নির্ধারণ, তারপরে হচ্ছে কি চাকরির অবসান বা চাকরি হইতে অপসারণ, চাকরির পাওনাদি পরিশোধ এবং প্রতিষ্ঠানের ব্যয় অনুমোদন বা নিয়ন্ত্রণে নিয়োজিত থাকেন, তাহলে এই লোকটাকে কি বলবো তখন আমরা, এই লোকটাকে তখন আমরা বলবো হচ্ছে গিয়ে যে আপনাকে আমরা বলে দিচ্ছি যে আপনি কি, আপনি আসলে বেসিক্যালি আপনি তখন তাকে বলে দিচ্ছি যে আপনি আসলে শ্রমিক না, আপনি শ্রমিকের বাহিরে চলে গেলেন এবং আপনার দায়িত্বটা হচ্ছে কি আপনি প্রশাসনিক দায়িত্বে বা কাজে আপনি নিয়োজিত। তাহলে এই লিখিত এখন পর্যন্ত আপনাদের মধ্যে কে কে পেয়েছেন, এই এন্টায়ার ট্রেনিং এর মধ্যে যারা আছেন তারা কেউ কি এই লিখিত পেয়েছেন প্রতিষ্ঠান থেকে? আছেন কেউ এমন যারা এই লিখিত পেয়েছেন অফিস থেকে? আছেন কেউ? ভাইয়া ওইভাবে লিখিত নাই, কিন্তু মৌখিকভাবে যে তার মানে যেটা হচ্ছে আপনাদের মধ্যে কিছু এটার মধ্যে বেসিক্যালি নেই, আপনারা এটার মধ্যে বর্তমানে অন্তর্ভুক্ত নন। সো সেক্ষেত্রে যেটা হবে যে আপনারা কেউ এটার মধ্যে অন্তর্ভুক্ত নন, অর্থাৎ আপনারা কেউই আসলে কি না, যে শ্রমিকের অন্তর্ভুক্ত না। কারণ আপনারা কি বলে, আপনি শ্রমিকের বাহিরে না, আপনারা সবাই কি শ্রমিকের অন্তর্ভুক্ত। কারণ আপনাদেরকে এখন পর্যন্ত কেউ এভাবে লিখিত দেয়নি। আপনি যদি সুপারভাইজার তাহলে বলেন, এটা জানার পর যদি মালিকরা সবাইকে লিখিত দিয়ে দেয়, বুঝিনি ভাইয়া। মানে বললাম এটা জানার পর যদি মালিকরা সবাইকে লিখিত ভাবে দায়িত্ব দিয়ে দেয় তাহলে সেই ক্ষেত্রে, যদি লিখিত ভাবে দেয় তাহলে সেক্ষেত্রে আপনি কি হবেন, শ্রমিক থেকে বের হয়ে গিয়ে
আপনি মালিকের অংশ হয়ে যাবেন। না সেক্ষেত্রে যদি লিখিতটা কিভাবে হবে, মানে মানে লিখিত ধরনটা কিভাবে হবে যে আপনাকে আমি এই দায়িত্বের জন্য নিয়োগ দিলাম, এই এইভাবে যে কি হবে? লিখিতটাতে কি কি থাকবে তাও আইন বলে দিয়েছে, এই যে এই জিনিসগুলো থাকবে, আর কিছুই না। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাইয়া, যদি মালিক কি করবে? আমাদের এই জায়গাটা দেখেন, এই দেখেন মালিক কি করবে, যে আপনাকে এই ক্ষমতাটুকু লিখে দিয়ে দিবে। বুঝতে পেরেছেন? এটা যে কোনো একটা কাগজে লিখে সে নিচে সাইন করে দিবে যে আপনাকে এই ক্ষমতাগুলো লিখিতভাবে দেয়া হলো। বুঝতে পেরেছেন বিষয়টা? আচ্ছা আচ্ছা ভাইয়া, এই ক্ষমতাগুলো হ্যাঁ, কি এটা যদি বাস্তব? জেডিতে লিখে, আমরা যেমন হচ্ছে জেডি করি, জেডি করে হচ্ছে ওই সুপারভাইজারের হচ্ছে সাইন নিয়ে নেই, এটা যদি মালিক মনে করেন যে এরকম করে দেয় জেডিতে, হ্যাঁ জেডিতে এই জিনিসগুলো যদি উল্লেখ চলবে। থাকে, এটাও কি মানে চলবে। অ্যাপ্লিকেবল হবে? হ্যাঁ অবশ্যই অ্যাপ্লিকেবল হবে, চলবে। আচ্ছা, কিন্তু এই শর্তগুলা সবই থাকতে হবে, কোনোটা মিস যাওয়া যাবে না। না, ঠিক আছে। জি হ্যাঁ, জি। মূলত এই শর্ত তো সব কখনোই কোনো জিএম বা কোনো কাউকেই তো মানে দেয় বলে আমার মনে হয় না। হ্যাঁ, আমাদের দেশে অধিকাংশ জায়গায় দেখবেন যে কেউকেই দেয়া হয়নি। যদি কেউ লিখিতভাবে পায় তাহলেই সেক্ষেত্রে তার জন্য প্রযোজ্য। এই যেমন ধরেন তদারকি কর্মকর্তা, এই দেখেন তদারকি কর্মকর্তার কি আছে, তদারকি কর্মকর্তার যেটা হচ্ছে যে পুরো ইয়েটা ডেফিনেশন, তাকে কি কি ক্ষমতা দিতে হবে সেটাও এখানে বলে দেয়া আছে। যদি আপনারা কেউ আপনি এটা লিখিত আকারে পান, তখন আপনি কি করবেন, যে আপনি মনে করবেন যে বেসিক্যালি আপনি তদারকি কর্মকর্তার বাহিরে চলে গেলেন, ঠিক আছে। আচ্ছা ভাইয়া, সেক্ষেত্রে যদি আংশিক আংশিক যদি দেয় তাহলে কি হবে? এক্ষেত্রে মালিক হিসেবে গণ্য হবে নাকি শ্রমিক হিসেবে? শ্রম মালিক হিসাবে গণ্য হবে। আমি আবারও বলছি, যদি এই লিখিতটা পুরোটা দিয়ে দেয় তাহলে কি হবে, যে ওই ব্যক্তিটা বেসিক্যালি তখন অর্গানাইজেশনের মালিক পক্ষের লোক হিসাবে বা ম্যানেজমেন্ট পার্ট অফ ম্যানেজমেন্ট হিসাবে সে বিবেচিত হবে। ক্লিয়ার? সেক্ষেত্রে সে কি সার্ভিস বেনিফিট আর লিভ এগুলো কি সে পাবে যদি মালিক এই যে আপনি প্রশ্নটা করলেন, এটার উত্তর কিন্তু একটু আগেই আমরা পড়েছি। কি পড়েছি? যে সকল ব্যক্তির জন্য কি হবে, শ্রম আইন প্রযোজ্য হবে না, তাদেরকে কি করা যাবে না, শ্রম আইনে থেকে কম সুবিধা দিয়ে কোনো পলিসি, হাউস পলিসি, এগুলো কোনো কিছুই করা যাবে না, বলা আছে না ভাইয়া? ভাইয়া লাস্ট ওই ভাইয়া আরেকটা জিনিস বলছিল যে আমি এটা মিস করে গেছি, মানে এটা রায়হান স্যার, আপনি উত্তরটা পেয়েছেন কিনা? মিস্টার মনির একটু অন্যদেরকে প্রশ্ন করতে দিয়েন। জি মিস্টার রায়হান। ভাইয়া আমি বললাম যে ওটা কোথায় আছে, ওটা আমি মিস করে গেছি। ওটা সেকশন 3 তে ভাইয়া, আমাদের শ্রম আইনের সেকশন 3 তে বলে দেয়া আছে যে আপনি যদি কোনো পলিসি, হাউস পলিসি কোনো কিছু করেন, এই দেখেন, কোন প্রতিষ্ঠান শ্রমিক নিয়োগ সংক্রান্ত নিজস্ব চাকরি বিধি থাকিতে পারিবে, কিন্তু এই প্রকার কোন বিধি কোন শ্রমিকের জন্য এই আইনের অধ্যায়ের কোন বিধানের অনুকূল হইতে পারিবে না। এবং আরো মজার বিষয় আছে ভাইয়া, নিচেরটা দেখেন, এই আইন যে সকল প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, সে সকল প্রতিষ্ঠান এই আইনে প্রদত্ত কোন সুযোগ সুবিধার চাইতে কম সুযোগ সুবিধা কোন নীতি বিধিবিধান করতে পারিবে না। অর্থাৎ আইনের থেকে কম সুবিধা দিয়ে আপনি কোন লোককে রিক্রুট করতে পারবেন না, তার জন্য শ্রম আইন প্রযোজ্য হোক বা নাই হোক। তাহলে তো সে স্টাফ হোক বা ওয়ার্কার হোক, সেক্ষেত্রে তো তাদের এত মানে অরি হওয়ার কিছু নাই। তাহলে এটা আপনি তো বুঝতেই পারলেন বিষয়টা। আমরা যখন সার্ভিস রুলস পাস করি, আমরা যখন সার্ভিস রুলস পাস করি, সার্ভিস রুলস এর উপর একটা সিল মারা থাকে। ওই সিলে বলা থাকে যে আপনি কি করবেন না, তাকে আইনের থেকে যদি এই সার্ভিস রুলসটা যদি আইনের থেকে কোনো বেনিফিট কোনো এমপ্লয়িকে কম দেয়, তাহলে সার্ভিস রুলস এর ওই অংশটাও অটোমেটিক্যালি বাতিল হয়ে যাবে। বুঝতে পেরেছেন? অর্থাৎ যেটা হবে যে শ্রম আইনের ক্ষেত্রে যদি কোনো জায়গাতে শ্রম আইন প্রতিপালন না করা হয়, তাহলে ওই অংশটাকে আলাদাভাবে বাতিল করে দেওয়ার কথা বলা আছে। জি মিস্টার রায়ান স্যার, আপনি বুঝতে পেরেছেন কিনা বিষয়টা? জি 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 ভাইয়া। এবং দেখেন, এই যে পলিসি, হাউস পলিসি আপনারা করেন, এগুলো কিন্তু কি হবে না, যে কার্যকর হবে না যদি না আপনি এটা প্রধান পরিদর্শকের অনুমতি ছাড়া এটাকে করেন। এই অনেকে পলিসি তৈরি করে না, তৈরি করে এমডি সাইন দিয়ে তারপরে ব্যবহার করা শুরু করে দেয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এখানে আইনে খুব সুন্দর করে বলা আছে,
প্রধান পরিদর্শকের অনুমোদন ব্যতীত উপধারা 2 এ উল্লেখিত কোনো চাকরিবিধি কার্যকর করা যাইবে না। অর্থাৎ কোনো সার্ভিস রুলস, এইচআর পলিসি কখনোই আপনি কি করতে পারবেন না, কার্যকর করতে পারবেন না, যদি না আপনি কি করেন যে এইটা যদি আপনি 100% প্রতিপালন না করেন তাহলে। বুঝতে পেরেছেন? আচ্ছা ভাই, সেই ক্ষেত্রে তো একটা কোশ্চেন আসছে যে সার্ভিস আমি পলিসিটা ইমপ্লিমেন্ট করতে পারবো না, ওকে ঠিক আছে, কিন্তু যেটা লতে বলা আছে আমি যদি সেটা ইমপ্লিমেন্ট করতে যাই সেই ক্ষেত্রে তো তাদের তো আর পারমিশন লাগছে না। যদি আমি আপনি নতুন করতে লয়ে যাই- যা আছে সেটা যদি আপনি করেন প্রতিপালন, তাহলে তো আর সেক্ষেত্রে পলিসির কোনো প্রয়োজন হবে না। হ্যাঁ, আমি ওইটাই বলছি যে আমি যদি এক্সট্রা কোনো ইমপ্লিমেন্ট কিছু করতে চাই, এক্সট্রা কোনো বেনিফিট, সেই ক্ষেত্রে আমি তাদের থেকে শরণাপন্ন হতে পারি। রাইট, ক্লিয়ার? ভাইয়া একটা Thank you. বিষয় কি শেয়ার করার ছিল, সেটা হচ্ছে আমি গতকাল আপনাকে বলেছিলাম যে শ্রমিকের সংজ্ঞা নিয়ে, কারণ আমরা একটা স্ট্রাগল আমাদের করতে হয়, সেটা হচ্ছে যখন একটা ফিমেলকে সুপারভাইজার করা হয়, মানে অপারেটর থেকে যখন সুপারভাইজার করি, তখন ফ্যাক্টরি বলে কি ওকে তো হচ্ছে ও তো স্টাফ, ও তো আর ওভারটাইম পাবে না। কিন্তু ওর স্যালারিটা, এভারেজ স্যালারিটা ওটি সহ বা ইনসেন্টিভ বা অ্যাটেন্ডেন্স বোনাস, অপারেটররা তো অনেক কিছুই পায় যেটা বেনিফিট হিসেবে আর কি দেয় ফ্যাক্টরি, বিভিন্ন ফ্যাক্টরি থেকে বিভিন্ন কালচার আছে। তো ওই বেনিফিট গুলোও তাকে দেওয়া হয় না, মানে ইনসেন্টিভ কোনো কিছুই তাকে দেওয়া হয় না। তার এভারেজ স্যালারি লামসাম একটা ওটি ধরে দিয়ে দেয়, তারপরে বলে ও তো স্টাফ, এখন ও তো আর শ্রমিক নেই, ওকে হচ্ছে ওর আর্নলিভের টাকাটা ও যখন রিজাইন দিবে তখন পাবে। এখন হচ্ছে আর্নলিভের যেটা আর কি ওয়ার্কাররা হচ্ছে অ্যাভেল করে, এটা ফ্যাক্টরি টু ফ্যাক্টরি ডিফারেন্ট হতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসেস আমরা দেখেছি যে উইমেনরা হচ্ছে যখন আমরা এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি যে উইমেন কেন সুপারভাইজার হচ্ছে না বা কেন ক্যারিয়ার প্রোগ্রেশনে আসে না, কারণ হচ্ছে যখন ওকে হচ্ছে ওর মানে মিনিমাম বেনিফিট গুলো হচ্ছে ওর কাছ থেকে নিয়ে নেওয়া হয়, কি তুমি এখন স্টাফ হয়ে গেছো, তুমি এটা পাবে না, তুমি ওইটা পাবে না। এই জন্য আর কি আমি আপনার কাছে কালকে জিজ্ঞেস করেছিলাম যে আসলে শ্রমিকের সংজ্ঞা কি, তারা কি আসলেই তদারকি কর্মকর্তা? তাহলে তদারকি কর্মকর্তা হলে তার হিসাবে তো ইন এসেন্স সুপারভাইজার ইজ এ ওয়ার্কার, বাট হচ্ছে এরা যেটা করে ফ্যাক্টরি গুলোতে, সরি টু সে, যে ফ্যাক্টরি গুলোতে যেটা করে ও স্টাফ হয়ে গেছে, তো আবার কি ও হচ্ছে স্টাফ কিন্তু ওর স্যালারিটা থাকছে হচ্ছে অপারেটর টাইপের স্যালারি। Right. এখন এই solve ম্যাক্সিমাম করে দেখি। ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। আপনি এখন যখনই ওরা এই কথাটা বলবে আপনাকে আপু, তখন আপনি যে কাজটা করবেন, খুব পোলাইটলি ওদেরকে বলবেন যে ভাইয়া, উনি যেহেতু ওনাকে আপনি ম্যানেজমেন্ট এমপ্লয়ি বানাচ্ছেন, তাই না? ম্যানেজমেন্ট এমপ্লয়ি বানালে সেক্ষেত্রে আপনার লিখিতটা কোথায়, ওই লিখিতটা তাকে দিয়েছেন কিনা শ্রম বিধিমালা অনুযায়ী। যদি সে দেখাতে পারে যে শ্রম বিধিমালা অনুযায়ী তাকে আপনি ম্যানেজমেন্ট এমপ্লয়ি হিসেবে ট্রিট করতে পারছেন, তখন আপনি আর তাকে কোনো ফাইন্ডিংস দিবেন না। কিন্তু যেটা হবে যে যদি আপনাকে এই যে যেমন সুপারভাইজার, তদারকি কর্মকর্তা, তার কি কি ক্ষমতা থাকতে হবে, এই সব ক্ষমতাগুলো থাকতে হবে তার। যদি না থাকে তখন কি করবেন যে আপনি তাকে চাইলে ফাইন্ডিংস দিতে পারবেন, এবং সে কিন্তু ফাইন্ডিংস থেকে কোনোভাবেই কি হবে না, পরিত্রাণ পাবে না। তো তখন আপনি কি করবেন যে আপনার কাছে এই কাজটুকু আপনাকে তখন এনশিওর করে দিতে হবে তাকে। বুঝতে পেরেছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। জি জি, ওকে। আচ্ছা, চলেন আমরা আবার একটু পড়তে চলে যাই। সো আপনারা জানলেন যে বাংলাদেশে সকল প্রতিষ্ঠানের জন্য শ্রম আইন প্রযোজ্য, এবং আমরা আপনাদের যেটা শ্রমিকের সংজ্ঞা নিয়ে যে প্রবলেমটা ছিল সেটাও আপনাদেরকে আমি বলে দিলাম যে শ্রমিক সবাই, কিন্তু যদি মালিক তাকে লিখিত এম্পাওয়ারমেন্ট দেয় তাহলে সেক্ষেত্রে কি হবে যে তাকে আপনি শ্রমিকের ডেফিনেশন থেকে তাকে আপনি এক্সামশন দিয়ে অন্য জায়গায় নিয়ে যেতে পারেন, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি কি, যেটা হচ্ছে যে ম্যাটার অফ এম্পাওয়ারমেন্ট। সো এই জিনিসটা আপনারা এখন থেকে প্র্যাকটিস করবেন আপনাদের মতো করে, আশা করি আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। গেল আমাদের এই বিষয়টা। এরপরে আসেন কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট। কন্ডিশন কি? জি, কেউ কিছু বলতে যাচ্ছেন কি? ফয়েজ, একটা কোশ্চেন করতে চাচ্ছিলাম, একটু রেলিভেন্ট কোশ্চেন স্যার। জি। আমরা স্যার তফসিল খতে যে স্যার স্টাফ গুলো দেখি, এটা কি সাপোর্ট স্টাফ নাকি স্যার এটা এটা সবাই সাপোর্ট স্টাফ। দেখবেন এই যে আপনি যারা তফসিল খতে যেগুলো দেখেন এগুলো সবাই সাপোর্ট স্টাফ। এটা প্রত্যেকটা ইয়ের ক্ষেত্রেই দেখবেন এরা সবাই সাপোর্ট স্টাফ। এটা কিন্তু কেউ ডিরেক্টলি আপনার প্রোডাকশনের সঙ্গে জড়িত না, অর্থাৎ যেটাকে আমরা বলি যে ডিরেক্ট ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে তারা কিনা, যে দেখবেন কেউ অ্যাটাস্টেড না। আমি যদি আপনাকে একটা ভিন্ন ইন্ডাস্ট্রিও দেখাই, আমাকে একটু সময় দিলে আমি হয়তো একটু দেখাবো যে ভিন্ন ইন্ডাস্ট্রিও যদি আপনি দেখেন, যেটা শুধু গার্মেন্টস না অন্য ইন্ডাস্ট্রি গুলো দেখেন, তাহলে দেখবেন যে ডিরেক্টলি কেউই প্রোডাকশনের সাথে ডিরেক্টলি কানেক্টেড না। যেমন অ্যাকাউন্টস সহকারী,
উনি কখনোই কি না ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে ডিরেক্টলি ইনভলভ না। আপনাকে আমি সিমেন্ট দেখাই, চলেন সিমেন্টটা দেখাই। সিমেন্টটা যদি দেখেন তাহলে এখানে খ তফসিলে যে গ্রেড গুলো দেয়া আছে, আসেন এই যে খ তফসিলে যে গ্রেড গুলো দেয়া আছে সেই গ্রেড গুলোর ক্ষেত্রে দেখেন স্টোর কিপার হি ইজ নট ডিরেক্টলি ইনভলভ, সার্ভেয়ার, তারপর হচ্ছে সহকারী অ্যাডমিন, সহকারী স্টোর, তারপরে হচ্ছে গিয়ে রেকর্ড কিপার, তারপর হচ্ছে ট্রলিম্যান, তারপরে হচ্ছে ড্রাইভার, বাবুর্চি, কুক, তারপরে ফুয়েল পাম্প অপারেটর। এখানে যারা আছে কেউই এখানে কিনা যে ডিরেক্টলি তারা প্রোডাকশনের সঙ্গে তারা না, যেটা হচ্ছে যে ম্যানুফ্যাকচারিং এর সঙ্গে ডিরেক্টলি তারা কেউ ইনভলভ না। তারা সবাই কি যে ম্যানুফ্যাকচারিং কে সাপোর্ট দেয়। ক্লিনার কি করে, যে ফ্লোরটা নোংরা হয় সে ফ্লোরটা সে পরিষ্কার করে। আপনার ধরেন একজন কুক কি করে, যে লোকগুলো কাজ করে তাদের খাবারের ব্যবস্থা করে। আপনার সিকিউরিটি গার্ড যে লোকগুলো ফ্যাক্টরিতে কাজ করে তাদের নিরাপত্তার ব্যবস্থার কাজে তারা থাকে। টুলস কিপার যে টুলস দিয়ে কাজ করা হয় সেই টুলসটা সে গুছিয়ে রাখে। সে ডিরেক্টলি কি হয় যে এর সঙ্গে প্রোডাকশনের সঙ্গে সে ইনভলভ না। আমি কি বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদেরকে? জি স্যার, ক্লিয়ার। তফসিল খতে যারা আছে সবাই তো স্যার যদি ওভারটাইম করে থাকে আপনি দেখলেই বুঝতে পারবেন, কিন্তু একটু তফসিল কতে যান, তফসিল কতে গেলে দেখবেন যে হেল্পার, তারপরে যেটা হচ্ছে জুনিয়র ফিডার, সে নিজে সরাসরি কাজ করে, তাই না? তারপরে আবার যদি একটু উপরে যান, উপরের দিকে দেখেন এখানে দেখবেন যে জুনিয়র অপারেটর, অর্থাৎ যে মেশিন নিজে নিজে অপারেট করে প্রোডাকশনের কাজ করে, সে নিজেই কাজ করে, তাই না? বুঝতে পেরেছেন এখানে এই বিষয়টা হচ্ছে কিরকম। যেমন সহকারী পেইন্টার, সে নিজেই কি করে, যেটা হচ্ছে যে ওখানকার যে পেইন্টের কাজটা আছে সে নিজেই প্রোডাকশন করে। বুঝতে পেরেছেন? ক্লিয়ার? স্যার এই সাপোর্ট স্টাফরা যদি ওভারটাইম করে তাহলে তো স্যার এদের ওভারটাইম কাটা যাবে না স্যার, এদের ওভারটাইম দেওয়া বাধ্য। সাপোর্ট স্টাফ যারা মিনিমাম ওয়েজ গ্যাজেটে আছে, শোনেন ওভারটাইম আসলে কারোরই কাটা যায় না। ইভেন আপনারা যারা ম্যানেজার আছেন আপনাদেরও ওভারটাইম কাটা যায় না। কিন্তু সমস্যা হচ্ছে কি আমাদের দেশে তো আসলে প্র্যাকটিস নেই। আমাদের দেশে যদি প্র্যাকটিস থাকতো তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারতাম, যে এই জিনিসগুলোকে আমরা কাজে লাগাতে পারতাম। বুঝতে পেরেছেন? আমাদের দেশে প্র্যাকটিস নাই বলে এই মানুষগুলো কি হচ্ছে, ডিপ্রাইভড হচ্ছে। আমি বোঝাতে পেরেছি আপনাদের? জি বলেন আপনাদের। আচ্ছা চলেন আবার পড়তে চলে যাই আমরা, একটু পড়াতে আগাতে হবে। কন্ডিশন অফ এমপ্লয়মেন্ট, আপনি যখন জি বলেন। স্যার ওভারটাইমের বিষয় থেকে একটা জিনিস জানতে চাচ্ছিলাম। ধরেন কোম্পানির নিচ থেকে একটা ওভারটাইম সিস্টেম বানালো যে এই মান্থে অনেককেই বললো যে হচ্ছে আপনারা চাইলে কোম্পানিতে এসে ওভারটাইম করতে পারবেন। তো ধরেন করলো, হ্যাঁ, কিছু কিছু মানুষকে ফিক্স করে দিল, করলো ওভারটাইম করার পর নেক্সট টাইম থেকে আবার এটাকে বন্ধ করে দিল কোনো কারণে। এরকম কি এটা কি নিজেদের সিস্টেম এটা, নাকি এটা হচ্ছে কোনো আইন বা ল বা কিছুতে আছে? এটা আইনেরই সিস্টেম, যেটা হচ্ছে যে আপনি সবাই ওভারটাইম করতে পারবে, কিন্তু ধরেন মালিক নিজে নিজে তার সিস্টেম বানাতে পারবে না। বেসিক্যালি আইনের নিয়ম হচ্ছে একজন ব্যক্তি যদি ওভারটাইম করে তাহলে সেক্ষেত্রে তাকে কি করা যাবে, যে আপনি ওভারটাইম তাকে দিবেন, এবং ওভারটাইমের নিয়ম হচ্ছে সেটা অবশ্যই বেসিকের দ্বিগুণ হারে তাকে কি করতে হবে, ওভারটাইম দিতে হবে। এবং এটার জন্য ক্যালকুলেশনের নিয়মও আমি আপনাদেরকে পড়াবো সামনে। বুঝতে পেরেছেন? সো এটা বেসিক্যালি কোথায় বলা আছে, এই যে আমাদের এখানে বলা আছে, আমাদের শ্রম আইনের 108 ধারায় বলে দেয়া হয়েছে যে কোনো দিনে বা সপ্তাহে, দিন মানে কি, দিনে হচ্ছে আপনি 8 ঘন্টার বেশি কাজ করলে ওভারটাইম পাবেন, আর সপ্তাহে যদি আপনি 48 ঘন্টার বেশি সময় কাজ করেন, এই যে এখানে বলা আছে দিনে বা সপ্তাহে, সপ্তাহে কি হয় 48 ঘন্টার বেশি যদি কেউ কাজ করে তাহলে তাকে কি করতে হবে, ওভারটাইম দিতে হবে, ওভারটাইম দিতে তাকে বাধ্য। ঠিক আছে স্যার? এটা তো দিল, কিন্তু এটাকে আমি চাইলে আবার কোনো এক সময় বন্ধ করে দিতে পারবো যে এখন আপনার আপনি চাইলেই কোনো বেনিফিট, আপনার যেটা হচ্ছে ওভারটাইমের নিয়ম কি, আপনি কাজের অতিরিক্ত সময়ে কাজ করছেন, তাই না? তো আপনি অতিরিক্ত সময় কাজ করলে অবশ্যই আপনাকে প্রতিষ্ঠান ওভারটাইম দিতে বাধ্য থাকবে। ক্লিয়ার? না স্যার, আমার কোয়েশ্চেনটা এখানে না, আমার কোয়েশ্চেনটা হচ্ছে সেটা তো ওনারা দিবেন, কিন্তু সাপোজ ধরেন এটা ওরা স্টার্ট করলো, এই সিস্টেমটা ওভারটাইমের সিস্টেমটা কোম্পানি স্টার্ট করলো, কিন্তু আবার একটা 2 মাস বা 1 মাস পর হঠাৎ করে সেটা বন্ধ করে দিল যে না এখন থেকে আর কোনো ওভারটাইম হবে না, রেগুলার সিস্টেমেই চলবে যত যাই হোক। তো এইটা কি করা যায় কিনা, কোম্পানিকে এরকম ডিসিশন হুটহাট নিতে পারে কিনা সেটা জানছি। হ্যাঁ ডেফিনেটলি, যেটা হচ্ছে কোম্পানি এই সিচুয়েশন, আমি আমার প্রতিষ্ঠান সাপোজ ধরেন আমার এখন কি লাগবে, বেশি শ্রম দরকার, তাই না? তাহলে আমি কি করবো, এখন ওভারটাইম চালু করব, আমার যখন লাগবে না তখন আমি এটা বন্ধ করে দিতে পারবো, কোনো সমস্যা নেই তাতে। ওকে ফাইন, বুঝতে পেরেছেন? ঠিক আছে। জি।
আসেন এবার যেটা হচ্ছে, আপনি যদি একজন মানুষকে এমপ্লয় করতে চান, অর্থাৎ কন্ডিশন অফ এমপ্লয়মেন্টের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে আইন যেটা বলেছে সেটা হচ্ছে যে ভাই, আপনাকে আগে আপনি যে লোকটাকে রিক্রুট করবেন তাকে একটা এমপ্লয়ি টাইপের মধ্যে ভাগ করবেন, অর্থাৎ ওয়ার্কারের একটা ধরনের মধ্যে ভাগ করবেন। এখন আবার আইন কি করেছে এটার ক্ষেত্রে, যেটা করেছে সেটা হচ্ছে এখানে 7টা আলাদা আলাদা ভাগ করে দিয়েছে। 7টা, আমি আবার বলছি কয়টা আলাদা আলাদা ভাগ করবেন? 7টা। 7টার মধ্যে কি কি? একটা হচ্ছে প্রবেশনার, একটা হচ্ছে পার্মানেন্ট, একটা হচ্ছে টেম্পোরারি, একটা হচ্ছে গিয়ে অ্যাপ্রেন্টিস, একটা হচ্ছে সাবস্টিটিউট, একটা হচ্ছে সিজনাল এবং একটা হচ্ছে গিয়ে ক্যাজুয়াল। এখন প্রশ্নটা হচ্ছে গিয়ে ভাইয়া, একটা ইন্টারেস্টিং বিষয় ঘটেছে লাস্ট ফিউ ইয়ার্স এর মধ্যে আমাদের শ্রম আইনে অনেকগুলো পরিবর্তন আসছে, এবং আসার কারণে যেটা করেছে সরকার আসলে নোয়িংলি অর আননোয়িংলি যে কোনো ভাবেই হোক যে সে একটা কাজ করে ফেলেছে। সে কাজটা হচ্ছে যে তারা আসলে বেসিক্যালি একটা মোরাললেস একটা টাইম ফ্রেম ঠিক করে দিয়েছে। যেমন প্রবেশনার এমপ্লয়ি, একজন ব্যক্তি যদি আপনার প্রবেশন পিরিয়ডে থাকে, অর্থাৎ যেটাকে আমরা বলছি শিক্ষানবিশ সময়ের মধ্যে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়? সে বলেছে হাইয়েস্ট 180 ডেজ, আমি আবার বলছি হাইয়েস্ট 180 ডেজ কি করতে পারবে, তাকে আপনি প্রবেশনার হিসাবে রাখতে পারবেন, অর্থাৎ 180 দিন পর্যন্ত বা 6 মাস পর্যন্ত তাকে প্রবেশনার রাখতে পারবেন। পার্মানেন্ট এমপ্লয়িকে কোনো এমপ্লয়ি যদি কি করে মোর দেন 180 ডেজ কাজ করে, অর্থাৎ 180 দিনের বেশি সময় কাজ করে, তাহলে কিন্তু সে অটোমেটিক্যালি পার্মানেন্ট হয়ে যাবে, অর্থাৎ তার কাজটা প্রতিষ্ঠানে পার্মানেন্ট হয়ে যাবে। এটা 2022 সালের শ্রম বিধিমালায় যে সংশোধনী নিয়ে আসা হয়েছে, সরকার যেটা হচ্ছে যে এই কাজটা করে দিয়েছে, যে আপনাকে বলে দিয়েছে যে কোনো প্রতিষ্ঠানে কোনো কাজ যদি 180 দিনের বেশি সময় চলে, তাহলে সেই কাজটাকে কি করা হয়েছে, যে বলে দেয়া হয়েছে 2022 সালের বিধিমালা সংশোধনীতে যে এই কাজটা স্থায়ী কাজ হিসাবে গণ্য হবে। তার মানে আপনি মনে রাখেন, কোন প্রতিষ্ঠানে যদি কোনো কাজ 180 দিনের বেশি সময় ধরে কনস্ট্যান্টলি চলতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ওই কাজটাকে আপনাকে বাধ্যতামূলক ভাবে 180 দিনের পরে এই কাজটা পার্মানেন্ট কাজ হয়ে যাবে। এখন আপনারা কেউ কেউ মনে মনে আমাকে বকাও দিচ্ছেন, কেউ কেউ খুশিও হচ্ছেন, কিন্তু এটা রেফারেন্স কি? রেফারেন্স হচ্ছে এই জায়গায়, কোন ঠিকাদারি সংস্থার মাধ্যমে সরবরাহকৃত কোন শ্রমিকের মজুরি এই ধরনের কোন স্থায়ী পদে নিয়োজিত শ্রমিক বা কর্মচারীর জন্য নির্ধারিত, আচ্ছা সরি, আমি এটা ভুল জায়গা পড়তেছি, সরি, আমি যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে এইটা, সরি এই যেটা, এই বিধির উদ্দেশ্য পূরণ কল্পে শ্রমিকের শ্রেণী নির্ধারণের ক্ষেত্রে প্রতিষ্ঠানের কাজের ধরন বা প্রকৃতি অনুসারে কোন কাজ উক্ত প্রতিষ্ঠানে মূল কাজ বা স্থায়ী কাজ বলিয়া বিবেচিত হইবে, যাহা প্রতিষ্ঠানে নিরবিচ্ছিন্নভাবে 180 দিনের অধিক সময় চলমান। তার মানে শব্দটা কি বলেছে, যে স্থায়ী কাজ হিসেবে বিবেচিত হবে কখন? যদি এটা কি হয়, 180 দিনের বেশি সময় ধরে এই কাজটা যদি ওই প্রতিষ্ঠানে কখনো চলে। তার মানে আমরা প্রমাণ পেয়ে গেলাম। এবার আসেন টেম্পোরারি। তাহলে টেম্পোরারির ক্ষেত্রে কি হবে? আপনি 180 দিন পর্যন্ত যদি কোনো কাজ করান কোনো এমপ্লয়িকে কোনো প্রতিষ্ঠানে, তাহলে সেটাকে আপনি কি করবেন, যে টেম্পোরারি কাজ হিসেবে বিবেচনা করবেন। আমি আবার বলছি, সেটাকে আপনি টেম্পোরারি কাজ হিসেবে কি করবেন, যে আপনি বিবেচনা করবেন 180 দিন পর্যন্ত। 180 দিনের বেশি সময় করলেই সেটা পার্মানেন্ট কাজ হয়ে যাবে। এবার আসেন সিজনালের ক্ষেত্রে কি বলা হয়েছে, যে কোনো কাজ যেটা কিনা আমাদের সিজনাল বলতে কি বোঝাচ্ছে, যে সকল ফ্যাক্টরি গুলো সিজনাল প্রোডাক্টে চলে, আই রিপিট, যে সকল প্রতিষ্ঠানগুলো সিজনাল প্রোডাক্টে চলে সেই প্রতিষ্ঠানগুলোকে বলা হচ্ছে সিজনাল ফ্যাক্টরি। এবং সিজনাল ফ্যাক্টরি আপনি ঘোষণা করার ক্ষেত্রে সরকারের কাছে 328 ধারায় একটা আবেদন করবেন, এবং আবেদন করলে সরকার আপনাকে যেটা হচ্ছে, যে ওই ফ্যাক্টরিটা যদি দেখে সরকার ইন্সপেকশন করে যে 180 কার্য দিবসের কম সময় ধরে কি করে ওই ফ্যাক্টরিটা চালু থাকে, তাহলে সেক্ষেত্রে যেটা হবে, যে 180 কর্মদিবসের কম সময় চালু থাকলে ওটাকে সরকার কি করবে, যে এটা মৌসুমী কারখানা হিসেবে ঘোষণা করবে। এবং মৌসুমী কারখানা হিসেবে ঘোষণা করলে আপনি এখানে সিজনাল ওয়ার্কার নিয়োগ দিতে পারবেন। তাহলে মনে রাখবেন, যে কোনো ফ্যাক্টরি যদি সরকার কর্তৃক অনুমোদিত হয়,
সিজনাল ফ্যাক্টরি হিসাবে, সেখানে যে সকল ওয়ার্কাররা কাজ করবে তাদেরকে আপনি সিজনাল ওয়ার্কার হিসেবে রিক্রুট করতে পারবেন। এরপরে আসেন, গতকালকে আমরা কথা বলেছিলাম যে ইন্টার্ন বা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে একজন অ্যাপ্রেন্টিসকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কি দেখা যাবে, যে তাকে আপনি অ্যাপ্রেন্টিস হিসাবে রিক্রুট করতে পারবেন। কয় বছর? 3 years। এটা কোথায় বলা আছে? আমাদের শ্রম বিধিমালার 340 নম্বর যে বিধিমালাটা আছে সেখানে খুব সুন্দর করে এই জিনিসটা কি করা আছে, বলে দেয়া আছে যে 340 দিন পর্যন্ত কি হবে, মানে একজন এমপ্লয়িকে 3 বছর পর্যন্ত আপনি কি করতে পারবেন। 340 নম্বর যে বিধিমালাটা আছে সেখানে খুব সুন্দর করে বলে দেওয়া হয়েছে যে আমাদের একজন এমপ্লয়িকে আপনি কি করতে পারবেন, সর্বোচ্চ 3 বছর পর্যন্ত। এই দেখেন এখানে প্রথম বছর, দ্বিতীয় বছর এবং তৃতীয় বছর, 3 বছর পর্যন্ত কি করতে পারবেন, যে আপনি তাকে শিক্ষাধীন হিসাবে রাখতে পারবেন। আমি আবার বলছি, তাকে কি করতে পারবেন, শিক্ষাধীন হিসাবে রাখতে পারবেন 3 বছর পর্যন্ত। এই যে অ্যাপ্রেন্টিস। এবার আসেন সাবস্টিটিউটের নিয়মটা কি, আগে সাবস্টিটিউটের নিয়মটা জানতে হবে। সাবস্টিটিউটের বাংলা অর্থ হচ্ছে গিয়ে বদলি। আমি আবার বলছি, সাবস্টিটিউটের বাংলা অর্থ হচ্ছে বদলি। এখন বদলি জিনিসটা কি, এই জিনিসটা আসলে একটু আমাদের বুঝতে হবে। বদলি জিনিসটা হচ্ছে যে একজন কর্মী বদলি হিসাবে কাজ করবে কখন, সাপোজ ধরেন আপনার প্রতিষ্ঠানে, প্রথমে আসলে বদলিটা আমি একটু বোঝানোর চেষ্টা করছি, এই জন্য একটু ইন্ট্রোডাকশন দিয়ে নিচ্ছি। দেখেন, বদলি জিনিসটা বলা হচ্ছে আইনে, শ্রম আইনের সেকশন 4 এ বদলি জিনিসটা খুব চমৎকার ভাবে বলে দেয়া আছে। এখন প্রশ্ন হচ্ছে, ভাইয়া চমৎকার জিনিসটা কি সেটা আগে একটু দেখেন। আসেন 4 নম্বরে যদি যান, তাহলে সেখানে বলা আছে যে স্থায়ী এবং যেটা হচ্ছে যে শিক্ষানবিশ ব্যক্তির পরিবর্তে কি করতে পারবেন, আপনি বদলি কর্মী নিতে পারবেন। এখন একটা উদাহরণ দেই, প্রথমে আমি নারীদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা রাগ করবেন না প্লিজ। একটা প্রতিষ্ঠানে সাপোজ ধরেন একটা ডিপার্টমেন্টে 5 জন ফিমেল কাজ করে। আমি আবার বলছি, একটা প্রতিষ্ঠানে যেটা হচ্ছে একটা ডিপার্টমেন্টে 5 জন ফিমেল কাজ করে। এই 5 জন ফিমেলের মধ্যে যদি কোনো কারণে ধরেন 3 জন একত্রে তারা ম্যাটারনিটিতে চলে গেল, চলে গেলে ওই প্রতিষ্ঠানে কি হলো, যে ওই ডিপার্টমেন্টের কাজ তো আর চালানো সম্ভব হবে না। হবে? যদি হয় তাহলে আপনারা বলতে পারবেন যে হ্যাঁ ভাইয়া হয়। যদি না হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, ওই কোম্পানি তো চাইলেই কি করতে পারবে না, যে ওই 5 জন লোকের ডিপার্টমেন্টে 6 জন নিয়োগ দিতে পারবে না, কারণ কোম্পানির হেড কাউন্ট নেই। যদি হেড কাউন্ট না থাকে তাহলে সেক্ষেত্রে কি না, কোনোভাবেই আপনি কি করতে পারবেন না, যে 6 নম্বর ব্যক্তিকে এখানে রিক্রুট করতে পারবেন না। তখন ওই 5 জন দিয়ে আপনাকে কাজ করতে হবে। কিন্তু মজার বিষয় হচ্ছে 5 জনের মধ্যে 3 জন চলে গেছে ম্যাটারনিটি ছুটিতে, এখন এই ডিপার্টমেন্ট তো চলবে না। তখন কি করা হয়, তখন যেটা করা হয়, তখন আরেকজন লোককে বলা হয় যে ভাই তুমি কি আমাদের এখানে বদলি হিসাবে কাজ করবে, যদি কাজ করো তাহলে তুমি আমাদের এখানে আসতে পারো। উনি যদি রাজি হয় যে হ্যাঁ ভাইয়া আমি বদলি হিসাবে কাজ করব, তখন তাকে একটা বদলি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারের উপরেই লেখা থাকবে যে ইউ আর বিং অ্যাপয়েন্টেড এগেনস্ট দিস পারসন। ধরেন ওনার নাম হচ্ছে সুমনা, ইউ আর বিং রিক্রুটেড এগেনস্ট সুমনা। হ্যাঁ, এবং আপনি কি হচ্ছে যে আপনাকে ইউ আর বিং রিক্রুটেড অ্যাজ সাবস্টিটিউট অফ সুমনা, এবং সুমনার কি হচ্ছে যে সাবস্টিটিউট হিসেবে আপনি তাকে রিক্রুট করবেন, এবং ইউ শ্যাল রিমেন এমপ্লয়েড ইন দ্য অর্গানাইজেশন অ্যাজ সুন অ্যাজ সুমনা ডাজন্ট অ্যাপিয়ার টু দ্য অর্গানাইজেশন। অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত সুমনা কি করে, যে তার কাজের জন্য সে অর্গানাইজেশনে অ্যাপিয়ার না করে, ততক্ষণ পর্যন্ত কি করবেন, যে আপনি তার পজিশনে কাজ করবেন। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া সুমনা বেতন পেত 1,80,000 টাকা, তাহলে কি আমি ভাইয়া সুমনাকে কি ভাইয়া ইয়া করতে পারবো, যেটা হচ্ছে যে আমি সুমনার জায়গায় যেটা হচ্ছে যে সাপোজ যে নারী চলে গেছে তিনি সুমনা, আর নতুন যাকে আপনি সাবস্টিটিউট হিসেবে নিলেন তার নাম হচ্ছে ধরেন রিয়া, এরকম ধরে নিলাম। তো রিয়াকে যখন আপনি রিক্রুট করবেন, রিয়ার স্যালারি আর সুমনার স্যালারি ভাই এক হবে কিনা,
আইনে কোথাও বলা নেই রিয়া এবং সুমনার দুইজনের স্যালারি সেম হবে, আইনে কোথাও এটা বলা নেই। কি হইতে পারে যে রিয়া এবং সুমনার যে স্যালারি সেটা কি হতে পারবে, যে ডিফারেন্ট হতে পারবে। অর্থাৎ আপনি রিয়ার সঙ্গে যে স্যালারিটা নেগোশিয়েট করে তাকে এখানে একজন বদলি কর্মী হিসেবে নিয়োগ দিবেন, সেই অনুযায়ী তাকে আপনি এখানে রিক্রুট করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখন যেটা হচ্ছে, যখনই কি করবে সুমনা ফিরে আসবে এবং রিয়া, তখন অটোমেটিক্যালি তার চাকরিটা জব সেপারেশন হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এটার ক্ষেত্রে আমি একজন ব্যক্তিকে কতদিনের জন্য সাবস্টিটিউট হিসেবে নিতে পারি? আপনি চাইলে 2 বছর 5 বছরের জন্য চাইলে সাবস্টিটিউট তাকে কি করতে পারেন, রিক্রুট করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। এটা নির্ভর করবে আপনার উপরে, আপনি কতদিনের জন্য, কারণ আপনি অলরেডি একটা স্থায়ী পদে একজন সাবস্টিটিউট বা বদলি কর্মীকে নিয়োগ দিচ্ছেন। যে এখানে রিক্রুটেড হচ্ছে তাকে প্রথমেই বলে দিচ্ছেন যে ভাইয়া, তোমাকে আমার এখানে সুমনা নামের একটা মেয়ে ছিল, যার পরিবর্তে তোমাকে বদলি হিসাবে এখানে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং সুমনা যখন ফিরবে তুমি রিয়া এখানে যিনি আছো, তুমি কি হবে, অটোমেটিক্যালি তোমার জব সেপারেশন হয়ে চলে যাবে, ঠিক আছে। সো এই জিনিসটা হচ্ছে গিয়ে যে এখানে এইভাবে করে এটা ম্যানেজ করা হবে। তারপর আসেন ক্যাজুয়াল। হোয়াট ইজ ক্যাজুয়াল? ক্যাজুয়াল জিনিসটা হচ্ছে ভাই, আমি এক কথা বলি, আমরা খুব সাধারণ ভাবে বুঝি যে ক্যাজুয়াল জিনিস হচ্ছে ফর দ্য টাইম বিং, অর্থাৎ অল্প সময়ের জন্য। সাপোজ ধরেন আপনার অফিসে একটা এসি নষ্ট হলো, এসি নষ্ট হওয়ার পরে আপনার অফিসে এসি আছে 5টা, তো 5টা এসির জন্য তো আপনি একটা এসি টেকনিশিয়ান রাখবেন না আপনার অফিসে। দিস ইজ ভেরি মাচ গেটেবল থিংস, যে ভাই আমি এই 5 জনের জন্য কি করব না, যে একজন এমপ্লয়ি আমি রিক্রুট, 5টা এসির জন্য আমি একজন এমপ্লয়ি রিক্রুট করবো, তখন কি করব, যে আমি হয়তো সেবা ZXY তে নক করবো যে ভাই তোমাদের এসির লোক আছে কিনা, কিংবা আমি ধরেন আমার নিজের সোর্সে আমার সামনের দোকানে হয়তো একটা লোক কাজ করে, যে লোকটাকে আমি তুমি এসে কি করো, যে আমার এসিটা ঠিক করে দিয়ে চলে যাও। তো এই যে লোকটা যেটা এসে আমার এসিটা ধরো যে 1 দিন বা 2 দিন সময় নিয়ে এসে আমার এসিটা ঠিক করে দিয়ে যাবে, এই লোকটাকে আমি চাইলে কি করতে পারবো, আমি তাকে ক্যাজুয়াল হিসেবে রিক্রুট করতে পারবো। এটা ফর দ্য টাইম বিং, কতটুকু, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন এরকমের সময়ের জন্য। সো দিজ আর দ্য থিংস, যেটা যেভাবে করে আপনাকে কি করতে হবে, এমপ্লয়িকে এভাবে করে আলাদা আলাদা ভাবে কি হবে, যে তাকে ক্লাসিফিকেশন করে তাকে আলাদা আলাদা ভাবে এভাবে রাখতে হবে। কারণ এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আমি এখানে টাইম দিয়ে দিয়েছি যাতে করে ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হাউ লং অ্যান এমপ্লয়ি ক্যান রান লাইক দিস, অর্থাৎ এইভাবে করে তাকে আমি চালাতে পারবো। এখন আপনি বলতে পারেন ভাইয়া প্রবেশনেরও 180 দিন, সিজনালও 180, বা টেম্পোরারিও 180 দিন, আবার সিজনাল 180 কার্য দিবস। এখন এইগুলোর মধ্যে আমি ডিফারেন্সিয়েট কিভাবে করবো? প্রবেশন পিরিয়ড থাকে ওই ব্যক্তির, যে ব্যক্তিকে আমি স্থায়ী পদে নিয়োগ করি, তাকে কিন্তু কি করতে পারে, তাকে আমি প্রথমে 6 মাসের জন্য প্রবেশন পিরিয়ডে রেখে তারপরে প্রবেশন পিরিয়ড কমপ্লিট করলে তাকে আমি স্থায়ী করব। তার মানে আমি ডিফারেন্সিয়েশন বুঝে গেলাম। টেম্পোরারি হচ্ছে এমন একটা কাজ যে কাজটার 180 দিনের পরে থাকবে না। আরেকটা জিনিস হচ্ছে সিজনাল, কি বলেছি প্রথমেই যে ভাই সিজনাল হচ্ছে ওই কাজটা, যে কাজটা কি হবে, যে তোমাকে মনে রাখতে হবে সিজনাল কাজটা হচ্ছে ওই কাজটা যে কাজটা একটা ফ্যাক্টরিতে সিজনের ভিত্তিতে হবে, এবং অবশ্যই ওই ফ্যাক্টরির কি থাকবে, একটা অনুমোদন থাকবে। এই অনুমোদনটা কোথা থেকে নিতে হবে? এই অনুমোদনটা নিতে হবে আমাদের সরকার থেকে। সরকারকে আমি প্রথম দিনই বলেছি যে শ্রম আইন অনুযায়ী সরকার হচ্ছে শ্রম সচিব। এই শ্রম সচিবের কাছ থেকে তোমাকে কি করতে হবে, যে একটা লিখিত পারমিশন নিতে হবে, যে ওই ব্যক্তি তোমাকে পারমিশন দিবে, সরকার সচিব সাহেব তোমাকে লিখিত পারমিশন দিবে যে ভাই তুমি কি করতে পারবে, যে তুমি এই ফ্যাক্টরিটা একটা সিজনাল ফ্যাক্টরি হিসেবে রান করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা অবশ্যই কি হাইয়েস্ট 180 কার্য দিবস পর্যন্ত। এর বেশি সময়ের জন্য তুমি এটাকে কি করতে পারবে না, যে তুমি এটাকে কোনোভাবেই রান করতে পারবে না। এই যে আপনাদেরকে একটা অনুমোদন দেখাই আমি, এই যে দেখেন সরকারের একটা ওয়েবসাইট থেকে দেখাচ্ছি, এই দেখেন এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যে ফ্যাক্টরিটা আছে, সেই ফ্যাক্টরিটাকে দেখেন সরকার কি করেছে, যে এখানে তাদেরকে একটা ফ্রেশ অনুমোদন দিয়েছে এই আইন অনুযায়ী। এই আইনে কি বলা হয়েছে,
যে ভাই তোমার ফ্যাক্টরিটাকে আমি কি করলাম, এই সবাই একটু একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ, যে ভাই আমি তোমার এই ফ্যাক্টরিটাকে আমি কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি, এই ফ্যাক্টরিটাকে আমি মৌসুমী ফ্যাক্টরি হিসাবে ঘোষণা করলাম, এবং ঘোষণা করে কি বলছি যে তুমি এই ফ্যাক্টরিটাকে এখন থেকে মৌসুমী কারখানা হিসাবে পরিচালনা করতে পারবে। এটা কি বলছে, কুষ্টিয়া লিফ ফ্যাক্টরিকে বলে দিয়েছে। এটা কি, এটা হচ্ছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো নামের যে প্রতিষ্ঠানটা আছে, সেই প্রতিষ্ঠানের ক্ষেত্রে সরকার এই এক্সামশনটা তাদেরকে কি করেছে, যে এন্টারটেইন করেছে। এই যে আপনাকে আমি দেখিয়ে দিলাম 5ই ফেব্রুয়ারি 2026 সালে তারা এই অনুমোদনটা পেয়েছে। কার কাছ থেকে পেয়েছে? এই যে দেখেন নিচে একজন সচিব সাহেব সাইন করেছে। কে এই ব্যক্তি? দেখেন, ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, সচিব। উনি কি শ্রম ও কল্যাণ মন্ত্রণালয়ের সচিব, উনি হলেন সরকার, এবং ওনার কাছ থেকে এই অনুমোদনটা নিয়েছে। কে নিয়েছে? নিয়েছে হচ্ছে কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি কর্তৃপক্ষ নিয়েছে। ভাই আমি প্রমাণ সহ সবকিছু সহ আপনাদেরকে দেখিয়ে দিলাম। হাত তোলেন সবাই, যারা যারা প্রশ্ন করবেন একটু কষ্ট করে হাত তোলেন। ভাইয়া স্যার তমাল ভাই, জালাল ভাই বলেন প্লিজ আমার। হ্যাঁ আপনি যেটা একটু আগে দেখিয়েছেন হ্যাঁ। কুষ্টিয়া লিফ ফ্যাক্টরি, যেটা আমি এটা যতটুকু জানি 2007 সালে সচিব স্যারে এটাকে মৌসুমী কারখানা হিসেবে ঘোষণা দিয়েছেন। জি, কিন্তু 5 ফেব্রুয়ারি 2026 সালে আবার সেই ঘোষণাটা প্রত্যাহার করে নিয়েছে হাইকোর্টের একটা মামলার কারণে। এখন এটাকে আচ্ছা সারা বছর Right ভাইয়া, একটা আপনার কারখানা কথাটা হিসেবে দেখিয়েছে আর কি। জি, দাঁড়ান একটা মিনিট ভাই, দেখি একটু আনুমানিক 71 তারিখে। ওই যে নিচের লাইনটাতে একটু দেখেন, এটা নিয়ে একটা মামলা চলছে 17 ও বছর ধরে। আচ্ছা, রাইট রাইট। যেটা হয়েছে ভাইয়া, এটা আগে ছিল ওনাদের অনুমোদনটা, এটা বাতিল করেছে। ঠিক আছে, এটা ভাইয়া ঠিক বলেছেন যে ওনাদের বাংলাদেশে একটাই ফ্যাক্টরি, আমি কিন্তু আবারও বলি, বাংলাদেশে একটা ফ্যাক্টরির অনুমোদন ছিল, এটা পরবর্তীতে বাতিল করে দেওয়া হয়েছে। এটা আপনার এটা বাতিলের নোটিশটা, আগের নোটিশটাও আমার কাছে আছে। দাঁড়ান, আগের নোটিশটা আমি একটু খুঁজে দেখি যে কোথায় আছে, আমি সেটা বের করে আপনাদেরকে দেখাচ্ছি। বুঝতে পেরেছেন, এটা আগে থেকেই অনুমোদন করা ছিল, সেই অনুমোদনটা বাতিল করা হয়েছে। জি ভাইয়া, আপনি পারফেক্টলি বলেছেন। জি, থ্যাংক ইউ ভাইয়া। জি স্যার জি স্যার বলেন। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে এখনকার মানে যে কোম্পানিগুলা নতুন করে, সেটা হচ্ছে যে আপনার যদি কোনো এমপ্লয় যদি ম্যাটারনিটিতে যায়, তাহলে ওই 6 মাসের জন্য বা ওই 8 মাসের জন্য একটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল একটা এমপ্লয় নেয়, লাইক এজ হচ্ছে ও 6 মাস কন্ট্রাকচুয়াল থাকবে। হবে না আপু, ওইটা হচ্ছে বদলি এমপ্লয়ি। আমি আবারও বলছি, ওটাকে বলবেন আপনারা সাবস্টিটিউট বা বদলি এমপ্লয়ি, কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি না প্লিজ। কিন্তু কিন্তু এখানে এখানে এখানেই আমার কোশ্চেনটা, সেটা হচ্ছে আপনি কিছুক্ষণ আগে যেটা দেখাইছেন সেটা হচ্ছে একটা এমপ্লয়ি সাবস্টিটিউটে আর একটা এমপ্লয়ি হচ্ছে এরা মানে ইয়া করতেছে, এটা কি বলে এমপ্লয়মেন্ট হচ্ছে। আচ্ছা, এখন এইখানে বর্তমানে যে জিনিসটা করতেছে সেটা হচ্ছে কিছু থার্ড পার্টির আন্ডারে তারা হচ্ছে 6 মাসের জন্য বা 4 মাসের জন্য বা 3 মাসের জন্য এরা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম দিয়ে এরা এটাকে হচ্ছে কি একটা নাম দিছে, সেটা হচ্ছে কন্ট্রাকচুয়াল এমপ্লয়মেন্ট লেটার। সো এই ধরনের জিনিস কি আসলেই করা যায় নাকি এখন বর্তমানে থার্ড আমি পার্টি আন্ডারে দিচ্ছে? শ্রম বিধিমালার একটা প্রবিধান দেখাই, এটা হচ্ছে আমাদের 16 নম্বর বিধিমালায়। সেখানে প্রবিধান যে এখানে সরি যে রুলস, এই রুলসে খুব সুন্দর করে বলে দেয়া আছে যে ভাই আপনি কোন এমপ্লয়িকে, দাঁড়ান একটা মিনিট, সরি, আপনি কোন স্থায়ী পদের কোন এমপ্লয়িকে স্থায়ী পদের জায়গাতে কখনোই আপনি থার্ড পার্টির মাধ্যমে কোনো এমপ্লয়ি নিয়োগ করতে পারবেন না 16 নম্বর বিধিমালায়। এই যে দেখেন, এখানে দেখতে পাচ্ছেন, এই যে আপনি যদি এটা দেখেন, এই জায়গাটা একটু পড়েন ম্যাডাম, আপনি একটু জোরে করে এই জায়গাটা একটু পড়েন প্লিজ। আপনি কি দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি। এটা হচ্ছে ঠিকাদার সংস্থা ও শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের মধ্যে সম্পাদিত চুক্তিতে প্রত্যেক শ্রমিক বা কর্মীর জন্য যে মজুরি বা ভাত্তাদি ধার্য করা হইবে, উহা হইতে কম মজুরি বা ভাত্তাদি প্রদান করা যাইবে না, এবং শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান উহার স্থায়ী জনবল কাঠামোর কোন পদের ঠিকাদারি সংস্থার মাধ্যমে কোন শ্রমিক বা কর্মী নিয়োগ করিতে পারিবে না। হ্যাঁ, তার মানে কি হলো যে আপনি যে প্রতিষ্ঠানটার কথা আমাকে এখন বলছিলেন, আপনি নিজেই বুঝে গেলেন যে এই প্রতিষ্ঠানটা যে কাজটা করছে সেটা আসলে বেআইনি কাজ। ক্লিয়ার? জি স্যার, তার মানে হচ্ছে আমার, তাহলে স্যার এই জিনিসটা কিভাবে করতেছে? তারা হচ্ছে এত বড় কোম্পানি,
তারা হচ্ছে একটা পার্মানেন্ট এমপ্লয়ির জায়গায় তারা হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে একটা এমপ্লয়িকে জাস্ট ওই 4-5 মাস বা 6 মাসের জন্য তারা নিয়োগ দিয়ে এই যে আমাদের এখানে এই যে জালাল ভাইরা আছে না, জালাল ভাই কিন্তু একজন ইন্সপেক্টর, আমাদের লেবার এই যে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যে ইন্সপেক্টর, এই ভাইয়াদেরকে জিজ্ঞেস করবেন যে ওনারা করে কিভাবে। ওনারা করে যেভাবে সেটাও আমি আপনাদেরকে বলে দেই, বিকজ ওনারা এই ভাইদেরকে এগুলো জানান না এবং ওনারা এগুলো লুকিয়ে রাখেন, এবং ওই যে এমপ্লয়ি যিনি ডিপ্রাইভড হয় তিনিও কি করেন না, ওনাদের কাছে যান না বলে কি হয় যে তারা যেটা হচ্ছে যে নিজের মতো করে কামাল ভাই, ট্রাই করার চেষ্টা করে তারা। জি ভাইয়া বলেন। আচ্ছা আমি একটু এই বিষয়টা একটু ক্লিয়ার করি। ওই যে আসলে ঠিকাদারি সংস্থার মাধ্যমে বাংলাদেশে বর্তমানে অনেক মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে বেশ কিছু স্থায়ী পদে লোক নিয়োগ দেওয়া হচ্ছে। সম্প্রতি এই বিষয়টা নিয়ে আমি চট্টগ্রাম অফিসে আছি, আমাদের বেশ কিছু মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানের সাথে অনেক চিঠি চালাচালি হচ্ছে, ওনারও বিপাকে আছে। আমার হাত দিয়েই অনেকগুলা কারখানা আমি এটি তদন্ত করে চিঠি দিয়েছি। যেমন আপনার সোপ এন্ড কসমেটিক সেক্টরে একটা গেজেট আছে, সেখানে বিশেষ করে সাপোজ ধরেন একটা উদাহরণ দিয়ে বলতেছি, ধরেন ইউনিলিভার একটা প্রতিষ্ঠান, সেখানে ক্লিনার বা ড্রাইভার যে পদটা এটা তারা আউটসোর্সিং করে থার্ড পার্টি থেকে। হ্যাঁ, জি। কিন্তু এই কাজের মেয়াদটা দেখা যাচ্ছে যে 180 দিন ক্রস করে, এবং সেটা আমাদের মিনিমাম ওয়েজেসের গেজেটে আছে এই পদটা। হ্যাঁ জি। তো সেটা নিয়ে আমাদের সাথে অনেক চিঠি চালাচালি হচ্ছে, অনেক চ্যালেঞ্জও হচ্ছে। ওনারা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট বা আপনাদের মতো আপনারা যারা সময় পড়ান, তো আপনাদের কাছে আমাদের চিঠি দিয়ে যায় পরামর্শের জন্য। তো আসলে আমরা পরামর্শ দিচ্ছি এই পদগুলাতে যেন মানে আসলে ঠিকাদার থেকে নিয়োগ না দেয়, সরাসরি আমাদের ঠিকাদার পলিসি বা লাইসেন্সিং ইস্যুটা আরো একটু কঠিন করার জন্য আর কি। হ্যাঁ, জি। যেমন ওই একটু আগে যে কথাটা আমি বললাম, কুষ্টিয়া লিভ ফ্যাক্টরিতে কিন্তু এই প্রবলেমটা হয়েছিল। ওই যে 180 দিনে সেখানে শ্রমিক নেতারা এবং শ্রমিককে মামলা করার পরে 17 বছর পরে এটা আমাদের মন্ত্রণালয় এটা যাচাই বাছাই করে এটাকে সারা বছর ব্যাপী কারখানা ঘোষণা করতে বাধ্য হয়েছে। হ্যাঁ, তো এগুলো আমাদের নজরে আসলে কাজ করি না তা না, আসলে জিনিসটা প্রপার ওয়েতে লিখিতভাবে অভিযোগ আসতে হবে, তখন আমরা সেগুলোতে চিঠি দিই, পত্র দিই আর কি। রাইট, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। জি, এই জিনিসটাই আসলে বিষয় যে এগুলো জানানো হয় না আপনাদেরকে, যার কারণে আপনারা ভাইয়া সাফার করেন। আচ্ছা ভাই, আমি সেই প্রজ্ঞাপন পেয়ে গেছি, অর্থাৎ 2007 সালের যে প্রজ্ঞাপনটা, এই যে আমার কাছে এখন আছে এই প্রজ্ঞাপনটা, আমি ভাই একটু দেখাই আপনাদেরকে। ভুলে ওই প্রজ্ঞাপন ওটা আমি ইয়া করি নাই, ঠিক লক্ষ্য করি নাই যে কি ওখানে লাস্টের লাইনটা আমি পড়ি নাই ঠিকভাবে। এই যে এই দেখেন, এই যে সেই 2007 সালের যে অনুমোদন কুষ্টিয়া লিভ ফ্যাক্টরির, দেখতে পাচ্ছেন আপনারা সবাই? দেখা যায়? জি ভাইয়া দেখা যাচ্ছে। এই যে এই যে ওরা কি করেছিল যে ওদেরকে আনুমানিক 125 দিন 25 কার্য দিবস এটা চলে বলে এটাকে কি করা হয়েছে যে এটাকে এই 328 ধারার অধীন তারা এটা কুষ্টিয়া লিভ ফ্যাক্টরিকে তারা এক্সাম্পশনটা দিয়েছিল। ক্লিয়ার? ওকে স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। বলেন স্যার প্লিজ। আমরা যদি স্যার কোন ঠিকাদারের মাধ্যমে কোন এমপ্লয়ি নিয়োগ করি, সেই ক্ষেত্রে 180 দিন পার হলে সেটা তো স্যার ঠিকাদারের পার্মানেন্ট এমপ্লয়ি হবে, এটা তো স্যার কোম্পানির পার্মানেন্ট এমপ্লয়ি হবে না। কে বলেছে আপনাকে এই কথা স্যার? আপনি স্থায়ী পদে, আপনার পদ, ঠিক আছে, আপনার প্রতিষ্ঠানে আপনি কি করলেন যে থার্ড পার্টি এমপ্লয়ি রিক্রুট করলেন, কোথায়? একটা পদে, একটা কাজের জন্য, তাই না? এখানে দেখেন তো, এই যে আপনি যে কথাটা বললেন, এখানে কি কোথাও বলা আছে থার্ড পার্টির কথা? দেখেন, আপনি নিজেই পড়েন, আপনাদেরকে ভুলভাল যারা বোঝায় তাদেরকে একটু এই জিনিসগুলো বুঝায়েন আপনারা, যে ভুলভাল বোঝানোর দিন শেষ মানুষকে। এই দেখেন তো ঠিকাদারের মাধ্যমে না না স্যার, আপনি ঠিকই বলছেন। তাহলে ঠিকাদারদের তো স্যার ব্যবসা তো তাহলে তো ওদের হচ্ছে না স্যার। তাহলে আমি আপনাকে বলি, দেখেন আমি আপনাকে জিনিসগুলো বলি, তাহলে বুঝতে পারবেন। যেটা হয়, এই যে এখানে বলা আছে কি, আপনি কোন স্থায়ী পদে, এই যে এই জায়গাতে বলা আছে কি, যে শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠান, অর্থাৎ যে থার্ড পার্টির মাধ্যমে লোক নিয়োগ দিবে, সেই নিয়োগকারী প্রতিষ্ঠান কখনোই কি করতে পারবে না, যে থার্ড পার্টির মাধ্যমে
তার স্থায়ী জনবল কাঠামোতে কোনো লোক নিয়োগ দিতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, আগে এটা নিয়ে একটা প্রশ্ন ছিল যে স্থায়ী জনবল কাঠামো কোনটা হবে। হ্যাঁ, সো তখন বলে দিল যে 2022 সালে যে সংশোধনী হলো তখন বলল যে লাইসেন্স নেয়ার সময় কি করতে হবে, যে আপনাকে একটা অর্গানোগ্রাম পাস করতে হবে। কিন্তু মজার জিনিস হচ্ছে এখনো ওই জিনিসটা কার্যকর হয়নি। কার্যকর না হওয়ার কারণে যেটা হলো, তখন সরকার কি করলো, আর একটা কাজ করলো। তখন সরকার বলে দিল যে তোমার মূল কাজ বা স্থায়ী কাজ হিসেবে বিবেচিত হবে যদি তোমার প্রতিষ্ঠানে কোনো কাজ 180 দিনের বেশি চলমান থাকে। এখন আপনি কই যাবেন, যাওয়ার তো সুযোগ নেই। এখন ধরেন আমার মার্কেটিং অফিসার, আপনি নিয়োগ দিলেন কি, আপনি বললেন যে ভাই এটা আমার স্থায়ী পদ না, আমার মার্কেটিং অফিসার 6 মাস লাগে। যদি 6 মাস করে লাগে খুবই ভালো, তাহলে আপনার ওইটা স্থায়ী পদ হবে না কখনোই। 6 মাস কাজ করে ওই ছেলেকে বিদায় করে দিলেন, আবার 6 মাস পরে আবার কি করে, আবার যদি লাগে তখন রিক্রুট করলেন, তাহলে আপনার ওই পদটা আর স্থায়ী হলো না। কিন্তু যেমন ধরেন ওই যে জালাল ভাই বলল যে ড্রাইভার, তারপরে হচ্ছে গিয়ে আপনার ক্লিনার, তারপরে হচ্ছে টি বয়, এদের তো আপনার অফিসে 24 ঘন্টাই লাগে, যতক্ষণ আপনারা কাজ করেন ততক্ষণই তাদের লাগে, তো সারা বছরই লাগে। কিন্তু তারা কি করে, যেমন ড্রাইভার, আপনার অফিস যতদিন চলবে ততদিন ড্রাইভার লাগবে, কিন্তু তারা কি করে ওই কাজটাকে বলে যেটা আমরা আউটসোর্স করে দিলাম। আর আউটসোর্স করে গেলে যখন জালাল ভাইরা যায় ওখানে গেলেই কি হয়, তখন তারা বলে যে ভাই এই কাজটা কতদিন ধরে ওনাকে আউটসোর্সিং এ রেখেছেন, উনি দেখে যে ওকে তো 1.5 বছর ধরে এখানে আউটসোর্সিং এ আছে। তার মানে কি ওই কাজটা কিন্তু অলরেডি ওই প্রতিষ্ঠানের জন্য স্থায়ী কাজ হিসেবে বিবেচিত হবে। কোথায় বলা আছে, এই যে দেখেন বিধিমালা 18-তে এখানে বলে দিয়েছে যে 180 দিনের বেশি কাজটা চললেই নিরবিচ্ছিন্ন ভাবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা স্থায়ী কাজ হিসেবে বিবেচিত হবে। তোমাল ভাই, জি ভাইয়া। হ্যাঁ, আবারও বলতে হচ্ছে ওই যে একটু আগে যেই প্রতিষ্ঠানটার আমি উদাহরণ দিয়েছিলাম, হ্যাঁ, এই প্রতিষ্ঠানটা নিয়ে যখন চিঠি চালাচালি হইতেছিল তখন আমি ওই প্রতিষ্ঠানের ম্যান পাওয়ার হচ্ছে 699 জন। জি, আমি টোটাল প্রতিষ্ঠানের ম্যান পাওয়ারের নাম পদবিসহ আমি নিয়ে আসলাম, নিয়ে এসে স্টাডি করে বললাম তাহলে আপনি এখানে আপনার প্রতিষ্ঠানের অর্গানোগ্রাম মহাপরিদর্শকের কাছ থেকে আপনি অনুমোদন নেন, এই পদগুলো আপনার 180 দিন উপরে স্থায়ী থাকে, সেখানে আপনি থার্ড পার্টি থেকে লোক নিচ্ছেন না, এটা আপনি কনফার্ম করে চাকরি বিধিমালা নেন। আর যেই পদগুলো আপনি আউটসোর্সিং করতেছেন, যেই 300 জন, তাদের জব নেচারটা 180 দিন থাকতেছে না, সেইটাও আপনি মহাপরিদর্শকের কাছে লিখবেন। মহাপরিদর্শক টিম গঠন করে যাচাই বাছাই করে আপনাকে অনুমোদন দিবে চাকরি বিধিমালা দেওয়া যায় কিনা। এখন কিন্তু আপনি একটু আগে বলছেন, এটা সত্য যে 22 সালের বিধিমালায় অর্গানোগ্রামটা নিয়ে আসছে। এখন প্রতিটা কারখানার কিন্তু লাইসেন্সের মতো একটা অর্গানোগ্রাম অনুমোদন নিতে হবে যে আমার এই পদগুলো স্থায়ী, যেখানে আমি আউটসোর্সিং করি না। জি, আসলে আমাদের তো লোকবল অনেক কম, যেমন আমরা এখানে 20 জন আছে, আমার দরকার 100 জন। জি, যেই প্রবলেমটা সামনে আসে এইটাকে আমরা অ্যাড্রেস করতেছি কিন্তু প্রপারলি, যেটা আসতেছে না এটা আমাদের পক্ষে খুঁজে বের করে একটু কঠিন হচ্ছে কিন্তু। জি। এই যে দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে, এই দেখেন কারখানা মালিক কারখানার নকশা অনুমোদনের সময় প্রস্তাবিত জনবল কাঠামো ঘোষণা করিবে। এই যে বিধিমালায় কিন্তু বলে দিয়েছে 22 সালের সংশোধনীতে, দেখছেন ফয়েজ স্যার? জি স্যার, ভেরি ক্লিয়ার। তার মানে স্যার আমরা আপনাদের একটা তথ্য দেই স্যার, আপনারা বিপদে কেন পড়েন জানেন? কারণ এই জালাল ভাইরা কিন্তু সরকারের কাছ থেকে এরকম বড় কোনো লেভেল ট্রেনিং পাননি। যেমন আপনাদের এই ট্রেনিং এ এখন 5 জন শ্রম পরিদর্শক ওনারা আমার ট্রেনিং করতেছে, 5 জন। এই জালাল ভাই চট্টগ্রামে আছে, আরেকজন ভাই বোধহয় গাজীপুরে আছে, 2 জন আছে ময়মনসিংহে, আরেকজন বোধহয় আছে খুলনায়। এই 5 জন, তাহলে ওনারা যখন আমাদের কাছে এই জিনিসগুলো শিখে যাচ্ছে, দিস টেকনিক্স, তখন কিন্তু এগুলো অ্যাপ্লাই হয় কাদের উপরে, আপনাদের উপরে। বুঝতে পেরেছেন? সো আপনারা যখন কি করবেন যে এগুলো আপনারা যখন বলেন যে স্যার এটা তো তাহলে এইভাবে করে, কিন্তু আপনাদের কিন্তু অনেক ভুলভাল অনেক ট্রেনার কথা বললে কিন্তু আপনাদের জন্য বিপদ স্যার। বুঝতে পেরেছেন ফয়েজ স্যার? জি জি জি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ওকে, চলেন তাহলে আমরা আবার পড়া শুরু করি। আচ্ছা, এখানে তমাল ভাই, আমার একটা প্রশ্ন ছিল, জি আপনি বলেন। ইন্টারাপ্ট করলাম। আচ্ছা, আমি মানে আমি এনজিও সেক্টরে কাজ করি, তো এখানে যেহেতু প্রফেশনাল যেই ক্যাটাগরিটা আছে, তো এটা হচ্ছে পার্মানেন্ট স্টাফ নিয়োগ করার জন্যই আমি প্রবেশনে রাখি।
কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের যে প্র্যাকটিসটা দেখা যায় যে ধরেন একটা জুনিয়র পজিশনে কাজ করছে, প্রবেশন পিরিয়ড শেষ, সে পার্মানেন্ট হলো, কিছুদিন পরে ইন্টারনাল রিক্রুটমেন্ট বা এক্সটার্নালি হোক সে একটা মানে উপরের পজিশনে গেল, সেইখানে তাকে যখন নিয়োগ দেওয়া হচ্ছে আবার প্রবেশন তাকে ওইটা কমপ্লিট করে আসতে হচ্ছে। এটা কি লিগ্যাল কিনা? এটা লিগ্যাল না, এটা আমি গতকালকেই বলেছি আপু। একজন ব্যক্তি যখন ফ্রেশ ভাবে রিক্রুটমেন্ট, আপনি যখন তাকে আরেকটা পদে পাঠাবেন তখন তাকে ট্রান্সফার লেটার দিতে হয়, ঠিক আছে? সো একই ব্যক্তিকে একই প্রতিষ্ঠানে দুইবার আপনি প্রবেশন পিরিয়ড দিতে পারবেন না। এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় আছে শ্রম আইনের সেকশন 4-এ, সেখানে আপু বলা আছে যে একই ব্যক্তি যদি আপনার এখানে ইতিপূর্বে কাজ করে যায় এবং সে যদি আপনার এখানে এসে আবার জয়েন করে 3 বছরের মধ্যে, তাহলে আবার তাকে আবার চাইলে নতুন করে আপনি প্রবেশন পিরিয়ড দিতে পারবেন না, যদি সে আগে প্রবেশন পিরিয়ড কি করে যায়, যে সে সম্পূর্ণ করে যায়। বুঝতে পেরেছেন? সো এই জিনিসটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেটা আমি গতকালকে দেখিয়েছিলাম। আমি জানি না আপু আপনি ছিলেন কিনা। জি 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 ছিলাম। এই দেখেন 3 বছরের মধ্যে যদি তাকে আবার আপনি এখানে ইয়ে করেন, যেটা হচ্ছে রিক্রুট করেন, তাহলে সেক্ষেত্রে তাকে আবার নতুন করে প্রবেশন পিরিয়ড দেয়া যাবে না। এবং যদি আপনি দিতে চান দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে পূর্বেরটা আপনাকে কিসে নিয়ে আসতে হবে, যে কনসিডারেশনে নিয়ে আসতে হবে আপনাকে। ক্লিয়ার? আচ্ছা, জি। এটা আমাদের সেকশন 4-এ আপু বলা আছে। আপনি এই যে শ্রম আইনের সেকশন 4-এ এটা খুব সুন্দর করে বলে দেয়া আছে। এই যে এই জায়গাটাতে দেখেন, এই যে এই জায়গাটাতে খুব সুন্দর করে বলে দেয়া আছে। এখানে বলেছে কি, আমি একটু পড়ে শোনাই আপনাকে। যদি কোনো শ্রমিকের চাকুরি তাহার শিক্ষানবিশকালে বর্ধিত সময় সহ অবসান হয় এবং ইহার পরবর্তীতে 3 বছরের মধ্যে যদি তিনি একই মালিক কর্তৃক পুনরায় নিযুক্ত হন, তাহা হইলে তিনি, যদি না স্থায়ীভাবে নিযুক্ত হন, একজন শিক্ষানবিশ হিসাবে গণ্য হইবে এবং তাহার নতুন শিক্ষানবিশ কাল গণনার ক্ষেত্রে পূর্ববর্তী শিক্ষানবিশ কাল হিসাবে আনতে হইবে। তার মানে কি হবে, যদি সে 3 মাস শেষ বা 6 মাস শেষ করেই যায়, তাহলে তো আবার 3 বছরের মধ্যে যদি আবার আপনি নতুন করে দিতে চান, তাহলে আপনি কি হবে, আপনি 0 দিতে পারবেন, কারণ আগেরটা কনসিডারেশনে নিলে নতুনটা দেওয়ার কোনো সুযোগ থাকবে না। ক্লিয়ার আপনি? জি জি, থ্যাংক ইউ। জি, ওকে। শিক্ষানবিশ নিয়ে আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। এখানে প্রথম 3 মাসের পরে যে বর্ধিত করা থাকে তখন তো আসলে শ্রমিকের দক্ষতা যাচাই করা হয়। এখন এই যে দক্ষতা যাচাইয়ের যে বিষয়টা বলা হয়েছে, সেক্ষেত্রে কোন একজন শ্রমিক যদি বলেন। ভাই আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা। প্লিজ গো অ্যাহেড। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে প্রথম 3 মাস পরে এই যে দক্ষতা যাচাইয়ের কথা যেটা বলা হয়েছে, এখন একজন শ্রমিক নিয়োগ হলো, সে আসলে ওইরকম মানে পড়ালেখা জানে না, এখন মানে সে টেকনিক্যাল কাজ করে। তো এখন দেখা গেছে যে অডিটর যখন এটা চেক করতেছে, সে তো একটা ডকুমেন্টস চায় যে তার দক্ষতা যে আপনি যাচাই করছেন সেটার একটা ডকুমেন্টস দেন। তো যে আসলে পড়াশোনা জানে না বা টেকনিক্যাল কাজ করতেছে, তার দক্ষতা যাচাইটা আসলে কিভাবে করা যেতে পারে, যেটা লেবার ল। আসলে আপনার কাছে যে অডিটর দক্ষতার কাগজপত্র চাচ্ছে, তাকে একটু পোলাইটলি বলতে হবে যে স্যার বা ম্যাডাম, এই যে দক্ষতাটা যে চেক করতে হবে এবং এটার জন্য যে কোনো ডকুমেন্টেশন করতে হবে, এটা আইনের কোথায় বলা আছে? কারণ আপনি আমার কমপ্লায়েন্স চেক করতে আসেন, আই অ্যাপ্রিশিয়েট দ্যাট, বাট থিং ইজ দ্যাট যে আপনি আমাকে লয়ের বাহিরে তো প্রশ্ন করলে আমি সেটা কমপ্লায়েন্স বলবো না, তাই না? সেটা তো ডেফিনেটলি নন কমপ্লায়েন্স বলবো। তো আপনি যেটা হবে যে আপনার এটার ক্ষেত্রে সর্বপ্রথম যে জিনিসটা বলা আছে, দেখেন প্রবেশন পিরিয়ডের ক্ষেত্রে বলা আছে যে এখানে 3টা ক্যাটাগরি হবে। একটা হচ্ছে কি ক্লারিক্যাল, একটা হচ্ছে এক্সপেরিয়েন্সড, একটা হচ্ছে নন এক্সপেরিয়েন্সড। and experienced and non-experienced for the workers. So clerical employee যাদের প্রবেশন পিরিয়ড হবে 6 মাস, এবং যারা হচ্ছে কি এক্সপেরিয়েন্সড ওয়ার্কার এবং ইনএক্সপেরিয়েন্সড ওয়ার্কার, দুইজনারই প্রবেশন পিরিয়ড হবে 3 মাস করে। এবং যিনি এক্সপেরিয়েন্সড, সে যদি 3 মাসের মধ্যে তার পারফরমেন্সটা যদি আপনাকে প্রুফ করতে না পারে, তাহলে সেক্ষেত্রে তাকে আরো কি করতে হবে, 3 মাস সময় আপনার ইনক্রিজ করতে হবে। করলে যেটা হবে সেটা হচ্ছে টোটাল হবে 6 মান্থস। 6 মান্থস হলে কি হবে, যে আপনি প্রথম 3 মাসে প্রুফ না করতে পারলে পরের 3 মাস বাড়ানো হবে। যদি সে ওই সময় আপনাকে স্যাটিসফাই করতে পারে,
তখন তাকে আপনি কি করবেন, পার্মানেন্ট এমপ্লয়ি হিসেবে তাকে কাজ করার জন্য রিক্রুট করবেন। তো দিস ইজ দ্য সিচুয়েশন, রাইট? এখন আপনার প্রশ্ন হচ্ছে যে ভাইয়া, যে তার যে আবার 3 মাস আমি বাড়ালাম, বা যিনি ইনএক্সপিরিয়েন্স তাকে 3 মাস পরে যদি আমি তাকে পার্মানেন্ট না করি, তাকে যদি আমি নন কনফার্ম করে বিদায় করে দেই, তাহলে তার যে আমি স্কিলটা টেস্ট করবো সেটা কিভাবে করব? ইটস অ্যাবসলিউটলি ডিসক্রিশনারি টু দা এমপ্লয়ার। অর্থাৎ এমপ্লয়ার এটা কি করবে, ডিসক্রিশনারি পাওয়ার সে ইউজ করবে যে হাউ হি উইল মেজার দিস। এবং এটার জন্য আইনে কোথাও, এই দেখেন আমি আপনাকে দেখাই সেকশন 4 এ, আইনের কোথাও এই ধরনের কোনো মানে যেটা হচ্ছে যে আপনার স্কিল টেস্টের যে কোনো ব্যবস্থা, এটার বিষয়ে আইনে কোথাও কিছু বলা হয়নি আমাদের শ্রম আইনে। এবং শ্রম আইনে স্ট্রেট ফরওয়ার্ড ভাবে যেটা করা হয়েছে সেটা আমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে। এই যে 8 দেখেন, এখানে বলে দেওয়া হয়েছে প্রাণী সংক্রান্ত কাজে নিযুক্ত শ্রমিকের শিক্ষানবিশকাল হইবে 6 মাস ক্লারিক্যাল এমপ্লয়ি, এবং অন্যান্য শ্রমিকের ক্ষেত্রে হবে 3 মাস। তবে শর্ত থাকে যে একজন দক্ষ শ্রমিকের ক্ষেত্রে তাহার শিক্ষানবিশকাল আরো 3 মাস বৃদ্ধি করা যাইবে যদি কোনো কারণে প্রথম 3 মাসে শিক্ষানবিশকালে তাহার কাজের মান নির্ণয় করা সম্ভব না হয়। আরো শর্ত থাকে যে শিক্ষানবিশকাল শেষ বা 3 মাস মেয়াদ বৃদ্ধি শেষে কনফার্মেশন লেটার দেয়া না হইলে তিনি অটোমেটিক্যালি কি হয়ে যাবেন, পার্মানেন্ট হয়ে যাবেন, স্থায়ী হয়ে যাবেন। এটা সম্পূর্ণটা এই জায়গাতে বলে দেয়া আছে। সো এখানে আসলে কোথাও এই ধরনের স্কিল টেস্টের বা স্কিল জাজমেন্টের কোনো সুযোগ আসলে আইন কোথাও রাখেনি ভাইয়া। সো অতএব আমরা আসলে চাইলেও এটার কোনো স্যাটিসফ্যাক্টরি আনসার আসলে আমরা দিতে পারবো না। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি আসাদুদ্দিন স্যার? জি জি জি, থ্যাংক ইউ ভাইয়া। একটু হাত তোলেন সবাই, আমি আপনাদের রিকোয়েস্ট করছি হাত তোলেন। মিস্টার মনির হোসেন সাহেব আপনার প্রশ্নটা করেন প্লিজ। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, একটা ছোট্ট ইয়াদে আমি আর আজকে কোনো নতুন স্লাইড পড়াবো না। আপনারা যারা চলে যেতে চান তারা চলে যেতে পারেন, আর যারা আপনারা প্রশ্ন করবেন তারা থাকেন, আর যারা প্রশ্ন শুনবেন তারাও কষ্ট করে থাকেন। জি বলেন ভাইয়া। ওই আপনি আসলে অন্যদের সুযোগের কথা বলছিলেন, এজন্য আমি মাঝখানে অনেকগুলো প্রশ্ন আসছে কিন্তু লিখে রাখছি ভাই, একটা এক করে করতে শুরু করব। একবারে করেন, যেহেতু ক্লাস শেষ অলরেডি, আমি সবার প্রশ্ন নিব। বলেন সিজনাল শ্রমিকদের মজুরি কেমন হবে, এটা কিভাবে? এটা আইনে মিনিমাম ওয়েজ থাকে, মিনিমাম ওয়েজ অনুযায়ী হবে, অথবা মালিক নিজের মতো করে নির্ধারণ করবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই যে সাবস্টিটিউট যে শ্রমিক আমরা একজনের বদলি হিসেবে নিচ্ছি, ওকে যদি আমরা, আপনি বলেন যে 2, 4, 5 বছরও রাখতে পারবো, যদি আমি 5 বছর রাখি তাহলে প্রতি বছর কি ওদেরকে ইনক্রিমেন্ট দিতে বাধ্য বা দিতে হবে? ওকে যদি 5 বছর রাখেন কোনো সমস্যা নেই, কারণ ও তো আপনার কন্টিনিউয়াসলি চাকরি করে না। তো ইনক্রিমেন্ট দেওয়ার কথা বলেছে বাৎসরিক। সো বাৎসরিক তো ও তো 1 বছর থাকছে না আপনার সাথে নিরবিচ্ছিন্ন ভাবে, অতএব ওর ইনক্রিমেন্টের কোনো প্রশ্নই ওঠে না। জি না, আমি কন্টিনিউ 2 বছর রাখলাম ওই শ্রমিকটাকে। কন্টিনিউ 2 বছর মৌসুমী শ্রমিক রাখা যায় না ভাই। মৌসুমী না সরি, সাবস্টিটিউট মানে বদলি শ্রমিক। সাবস্টিটিউট বদলি শ্রমিক যদি রাখেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে তাকে 5% ইনক্রিমেন্ট দিতে হবে। জি জি ধন্যবাদ। আর একটা কথা হচ্ছে যে এই যে একটু আগে যেটা বললেন যে নিজের কারখানায় যদি কোনো শ্রমিক থাকে, যদি 1-2 বছরের মধ্যে আবার ফেরত আসে, তাহলে তাকে আর কনফার্মেশন বা প্রভিশন পিরিয়ডে রাখা যাবে না, তাই তো? জি এখন আমরা যে যখন শ্রমিকদের মানে অপারেটর যখন নিয়োগ করি, শুধু আমাদের প্রতিষ্ঠান কেন, অন্যান্য প্রতিষ্ঠান থেকেও ওই অপারেটর আমাদের কাছে আসে এবং অবশ্যই দক্ষ শ্রমিক আসে, কিন্তু আমরা তাদেরকে কি করতেছি, প্রবেশন পিরিয়ড হিসেবে নিচ্ছি। একজন দক্ষ শ্রমিককে কি প্রবেশন হিসেবে নেওয়া যায়? একজন দক্ষ শ্রমিককে অবশ্যই আপনি প্রবেশন পিরিয়ড হিসেবে নিতে পারবেন, এতে তো আইনগত কোনো বাধা নাই ভাই। জি আচ্ছা, এটা আরেকটু সময় নিচ্ছি। এই যে আমরা অনেক ক্ষেত্রে করি কি, থার্ড পার্টি থেকে সিকিউরিটি নিয়োগ করি, এবং সিকিউরিটি নিয়োগ করার পর বছরের পর বছর চলতেই থাকে। কিন্তু এখন আমরা যেটা শিখলাম সেটা থেকে যেটা বুঝতে পারছি যে ওই সিকিউরিটি গার্ড 180 দিন পর পার্মানেন্ট হয়ে যাচ্ছে, বিষয়টা ঠিক কিনা? বছরের পর বছর যদি রাখেন, 6 মাসের বেশি, 180 দিনের বেশি সময় রাখলেই তো সে পার্মানেন্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, লাস্ট কোশ্চেন ভাইয়া, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। বিষয়টা হচ্ছে এই যে আমরা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে শ্রমিক স্টাফ যাকে নিয়োগ দেই না কেন, প্রত্যেকের এগেইনস্টে আমরা একটা পার্সোনাল ফাইল